চলো, আজকের টপিক, আজকের ক্লাস বায়োটেকনোলজি। আমি শুরুতেই বললাম যে এনসিইআরটি তে অ্যাকচুয়ালি বায়োটেকনোলজি দুটো পার্টে আছে, দেখতে পাবে তোমরা। একটা আছে প্রিন্সিপাল আর একটা আছে অ্যাপ্লিকেশন। মানে দুটো চ্যাপ্টার এটা আসলে, কিন্তু একটা ইউনিট। এবং সালের প্রশ্ন নিয়ে সবাই কম বেশি ঘাটাঘাটি করো। এখন যথেষ্ট স্মার্ট প্রিপারেশনের জায়গা এসে গেছে, 10 ইয়ার সবাই ফলো করছো, যেভাবে আমি ডে 1 থেকে সাজেস্ট করেছিলাম যে তোমরাই বেনিফিটেড হবে যদি প্রচুর প্র্যাকটিস করো, এবং বিশেষ করে 10 ইয়ার্স প্রত্যেকে কাভার করে যাও থরলি। নিশ্চিত দেখেছো যে আজ অব্দি এমন কোনো নিটেন্স এন্ট্রান্স হয়নি নেই যেখানে এই ইউনিট থেকে একটা প্রশ্ন আসেনি। এটাও কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইউনিট। দুটো করে প্রশ্ন প্রত্যেক বছর এই বায়োটেকনোলজি থেকে কম বেশি থাকে, খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট। মানে আজ অব্দি এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্নই আসেনি, এরকম অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স হয়নি, এরকম কোনো প্রশ্ন আসেনি। যাই হোক না কেন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। লাইকওয়াইজ ওই জেনেটিক্স এর মতন এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, যেমন অর্গানিক এভলিউশন, এটাও প্রচন্ড কনসেপচুয়াল ইম্পর্টেন্ট টপিক। এই মানে স্পেসিফিক জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে। তোমরা বিভিন্ন অনলাইন সাইটের হয়তো প্রশ্নপত্র সলভ করো, আলামিনের তো স্টাডি ম্যাটেরিয়াল পিটিভিটি তোমাদের দেয়, সেই সমস্ত যেগুলো সলভ করো, বা এমসিকিউ বই প্রত্যেকের কাছে আছে দেখেছো, তো মিসলেনিয়াস টাইপ অফ এমসিকিউ এই জায়গা থেকে আসে। তো আজকে জাস্ট চ্যাপ্টারটা আমরা স্টার্ট করে দেবো বা শুরু করব, এবং অবভিয়াসলি আমি প্রিন্সিপাল পার্ট থেকেই শুরু করবো, মানে চ্যাপ্টার যেভাবে রয়েছে সেভাবে আমরা এগোবো। তো আজকে যেটা শুরু করবো প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি, সেটা কমপ্লিট করে আমরা অ্যাপ্লিকেশনে 1-2 ঘন্টার ক্লাস। তো প্রিন্সিপালটাই বেশি কনসেপচুয়াল জায়গা এবং একটু বুঝতে হবে। চলো, তো শুরুতেই যে জায়গাটা বলবো বা যেখানে ঢুকে পড়ি সেটা হলো এই বায়োটেকনোলজি। এটা অ্যাকচুয়ালি দুটো ওয়ার্ড রয়েছে এর মধ্যে, একটা বায়োলজি আর একটা আছে টেকনোলজি। বায়োলজি আর টেকনোলজি নিয়ে বায়োটেকনোলজি, এই চিন্তা ভাবনাটাই আমার কাছে একটা গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ সত্যি যে বায়োলজির সঙ্গে টেকনোলজিকে মিশিয়ে একটা নতুন রিসার্চ ফিল্ড বা একটা সাবজেক্ট তৈরি করা যায়, এবং যার অ্যাপ্লিকেশন আমাদের হিউম্যান ওয়েলফেয়ারে বা সোসাইটি ডেভেলপমেন্টে বিভিন্ন ভাবে কাজে লাগে বা কাজে আসে, এটা বহুকাল আগে ভাবাই যেত না, স্রেফ ভাবাই যেত না। কিন্তু আমি একজন সায়েন্টিস্ট নন, একজন ইঞ্জিনিয়ারের নাম দিয়েই শুরু করব। মানে শুরুতেই একটা এমসিকিউ, তারপর তো টার্ম ফার্ম আছে বোঝাবো। ভদ্রলোকের নাম ছিল কার্ল এরকে। কার্ল এরকে, ইনি ছিলেন একজন হাঙ্গেরির ইঞ্জিনিয়ার। ইনি কোনো সায়েন্টিস্ট নন, ইনি হাঙ্গেরির ইঞ্জিনিয়ার ছিলেন, মানে আইটি সেক্টরেরই লোক। তো বুঝতেই পারছেন, এনারই প্রথম মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনাটা এনারই ছিল যে বায়োলজির সঙ্গে টেকনোলজিকে ইনকর্পোরেট করা যায়। সাবজেক্টটা তো পুরোপুরি একটা অ্যাপ্লাইড সাবজেক্ট, এবং একটা সাবজেক্টের মধ্যে নেই এমন কিছু নেই। বায়োফিজিক্স আছে, বায়োকেমিস্ট্রি আছে, বায়োজিওগ্রাফি আছে, বায়োম্যাথস বা বায়োস্ট্যাটিস্টিক্স যেটাকে বলা হয় রয়েছে। এছাড়া ইনভার্টিব্রেট ভার্টিব্রেট তো রয়েছে, এছাড়া ফিজিওলজি আছে, অ্যানাটমি আছে, মরফোলজি আছে। ইচ অ্যান্ড এভরিথিং একটা সাবজেক্টের মধ্যে রয়েছে। এত এক্সপ্যান্ডেড সাবজেক্ট আর হয় না। একইভাবে একটাই লাস্ট বাকি ছিল, বায়ো ইনফরমেটিক্স আছে, মানে বায়োলজি প্লাস কম্পিউটার সায়েন্স। তো একটাই ছোট্ট জায়গা বাকি ছিল, সেটাও মার্কেটে এখন এসে গেছে, বায়োটেকনোলজি, এবং এখন তো রমরমিয়ে চলছে। মানে আমি খুব মজা করে বলি যে একটা সময় ছিল Y2K এর আগে, 2000 সালের আগে, তখন ওই 2000 সালের পর থেকে অনেক নতুন নতুন কিছু বিজ্ঞানের অবদান আমরা পেতে শুরু করি আর কি। ওই সময়টাকে বলা হতো বিজ্ঞানের যুগ। একটা সময় 2000 মোটামুটি ওই 7-8-এর পর থেকে 10-12 এই সময়টাতে আবার এলো বিজ্ঞাপনের। মানে তুমি যেরকম বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট করবে সেরকম তোমার বিপণন হবে, সিম্পল লজিক। বিজ্ঞাপনের অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন টাইপ অফ আমরা দেখতে পেলাম, কিছু হাস্যকর, কিছু খুব সিরিয়াস টাইপ অফ বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, ও অ্যাডভার্টাইজমেন্টে ভরে গেল, মানে যেটা আমরা ভারতবর্ষের প্রেক্ষাপটে দেখেছি। আর এখন মোটামুটি এই 2012-14-15 সালের পর থেকে আপ টু 2021 এখনো রমরমিয়ে গিয়ে চলেছে। এটাকে বলা হয় বায়োটেকনোলজি যুগ, ভাবতেই পারো এটাকে বলা হয়ে থাকে বায়োটেকনোলজি। অবভিয়াসলি যে মানুষটির মস্তিষ্ক প্রসূত এই ফিল্ডটা, ওনার এমসিকিউটা না জেনে চ্যাপ্টারে ঢোকাই যাবে না। কার্ল ইরকি, এনাকেই বলা হয় ফাদার অফ বায়োটেকনোলজি, যত্ন করে নিয়ে নেবে। এনাকেই বলা হয় ফাদার অফ বায়োটেকনোলজি, ভেরি ইম্পর্টেন্ট ফর নিটানেন্স। কার্ল ইরকিকেই বলা হয়ে থাকে ফাদার অফ বায়োটেকনোলজি। আবারও বলি, ইনি কোনো সায়েন্টিস্ট নন, এটাই নিটেন্সে আসবে না, জাস্ট শেয়ার করে রাখছি যে ইনি একজন হাঙ্গেরিয়ান ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি সর্বপ্রথম বায়োলজির সঙ্গে টেকনোলজিকে ইনকর্পোরেট করে একটা নতুন ফিল্ড তৈরি করেন বায়োলজি, যার নাম বায়োটেকনোলজি। এবং ইয়েস, উইথ ডিউ রেসপেক্ট,
ওনাকে সম্মানিত করা হয়েছে ফাদার অফ বায়োটেকনোলজি। অনেকেই যখন এই প্রশ্নটা করি ফাদার অফ বায়োটেকনোলজি কে, অন্য আর একটা অপশনে তাড়াহুড়ো করতে গিয়ে মানে মুখস্থ করার চক্করে পড়ে আর কি ক্লিক করে ফেলে, সেটা হলো পল বার্গ। এই নামটাও তোমরা অনেকবার শুনেছো, মানে এই চ্যাপ্টার গুলো অলরেডি তোমাদের একটু পড়া হয়ে গিয়েছে, কারণ তোমাদের পিটি অলরেডি হয়ে গিয়েছে এই টপিক গুলোর উপর, খালি নতুন করে আমার কাছে ক্লাস করতেই, তো তার প্রিপারেশন তোমরা নিয়েছো। সেখানে এই পল বার্গের নাম কম বেশি সবাই শুনেছে, কিন্তু একেবারেই গুলোবে না উইদাউট এনি কনফিউশন। পল বার্গকে কিন্তু ফাদার অফ বায়োটেকনোলজি। Biotechnology? What the fuck? Thanks, bro. আবারও বলছি যে পল বার্গকে কিন্তু ফাদার অফ বায়োটেকনোলজি বলা হয় না, পল বার্গকে বলা হয়ে থাকে ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দুটো প্রশ্ন আলাদা, দুটো প্রশ্নের উত্তর আলাদা, মন দিয়ে বোঝার জায়গা আছে। তো চলো আমি একটু একটু করে টপিকটার মধ্যে ঢুকি ধীরে ধীরে। আজকে যেহেতু বললাম যে ইন্ট্রো ক্লাস, তো ফার্স্ট যে পার্টটা রয়েছে, প্রথম দু তিনটা পেজ এনসিইআরটি আজকে আমরা কভার করে ফেলি। তো আমি বললাম হেডিংটা কিন্তু প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি, যেখানে আমরা ঢুকতে চলেছি। প্রসঙ্গত শুরুতেই তিনটে শব্দ এসে যায় যেগুলো নিয়ে না আলোচনা করলেই নয়। একটা হলো তার মধ্যে বায়োটেকনোলজি, একটা হলো বায়োটেকনোলজি নাম্বার ওয়ান। সেকেন্ড ওয়ান সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তিনটেরই নাম তোমরা শুনো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর একটা আছে স্যার, সেটাকে বলা হয় আরডিটি, এরও নাম তোমরা প্রত্যেকে শুনেছ, দ্যাটস কল্ড রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। খুবই চেনা চেনা লাগবে এই নামটাও তোমার, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অলসো কল্ড আরডিটি। মজার জায়গা হলো এই তিনটে শব্দ যেটা শুরুতে রয়েছে এদের নিয়েই একটা ক্লাস হয়ে যায়, এত ইম্পর্টেন্ট যে এই তিনটে যে টার্ম লিখেছি আমি, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও আরডিটি, এরা কি আদেও এক নাকি আলাদা? তো কোনো সিমিলারিটি আছে কি, নাকি পুরোটাই ডিসিমিলারিটি? এই জায়গাটা আগে একটু খতিয়ে দেখার বা বিবেচনা করার দরকার আছে, তবে ঢুকতে পারবে। কেন বলছি, এদের যে ডেফিনিশন গুলো, কনসেপ্ট গুলো তুলে কিন্তু প্রশ্ন আসছে, মানে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং, এই টাইপ অফ প্রশ্ন কিন্তু আমি পেয়েছি এই তিনটে টার্ম থেকে এসেছে, সেগুলো অ্যানালিসিস করার জায়গা আছে। যেমন শুরু করি, আগেই বলি যে বায়োটেকনোলজি জিনিসটা কি। আমার কাছে যেটা মনে হয়েছে, বায়োটেকনোলজি ইজ নাথিং বাট একটা প্রসেস, এটা একটা পদ্ধতি। কি কি করা হয় এই প্রসেসে? না, প্রসেস অফ ম্যানিপুলেটিং অর্গানিজম অর দেয়ার কম্পোনেন্টস। কেন আমরা একটা অর্গানিজমকে বা তাদের কম্পোনেন্টকে ম্যানিপুলেট করতে যাব? তার কারণ একটাই, টু মেক ইউজফুল প্রোডাক্ট, তাদের থেকে কিছু প্রোডাক্ট পাওয়ার জন্য, যে প্রোডাক্ট গুলো অবভিয়াসলি ইউজফুল, অর্থাৎ কোনো না কোনো ভাবে কিন্তু আমাদের ডে বাই ডে যে দৈনন্দিন যে জীবন বা লাইফটাকে আরো সমৃদ্ধ করবে। দেখা যাক, তো বায়োটেকনোলজিকে এভাবেই আমরা এখন ডিফাইন করে থাকি, প্রসেস অফ ম্যানিপুলেটিং অর্গানিজম। একটা সেন্টেন্স নিয়ে রাখো, কারণ আবারও বলছি এই সেন্টেন্স গুলো তুলে কিন্তু এমসিকিউ আসছে। প্রসেস অফ ম্যানিপুলেটিং অর্গানিজম তিনটে আলাদা, প্রসেস অফ ম্যানিপুলেটিং অর্গানিজমস অর দেয়ার কম্পোনেন্ট or their components। কেন করব? টু মেক ইউজফুল প্রোডাক্ট, যাতে সেখান থেকে আমরা কিছু প্রোডাক্ট পাই। টু মেক ইউজফুল প্রোডাক্ট, যার কোনো ডে বাই ডে লাইফে কোনো ইউসেজ রয়েছে, কোনো ব্যবহার রয়েছে। টু মেক ইউজফুল প্রোডাক্টস। এন্ড ট্রাস্ট মি, বায়োটেকনোলজিকে আমরা এভাবেও ভাবতে পারি ম্যাথামেটিক্যালি, বায়োটেকনোলজি ইকুয়ালস টু, কিভাবে আমরা সাজাতে পারি দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই টার্ম গুলো, এই কনসেপ্ট গুলো এর ক্ষেত্রে আলাদা করে বলা নেই, বুঝিয়ে নাও। আমি আবারও বলছি, এখান থেকে কিন্তু অ্যাসারশন রিজনিং এ বা ওই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রং, এই টাইপ অফ প্রশ্ন এসেছে। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্লাস ম্যাথামেটিক্যালি মনে রাখাটা ইউজ হবে টিস্যু অর সেল কালচার টেকনোলজি, প্লাস টিস্যু অর সেল কালচার টেকনোলজিস। যত্ন করে নিয়ে নাও। এভাবেও বায়োটেকনোলজি কি পড়া যায়, কেন ডেফিনেশন মুখস্থ করবে, এটা বোর্ড এক্সামের প্রিপারেশন নয়, নিট এমসেট, সেটা মাথায় রেখে। তো বায়োটেকনোলজি ইকুয়ালস টু কনসেপ্ট এইটুকুই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং তার সঙ্গে টিস্যু অর সেল কালচার টেকনোলজিস, এই শব্দগুলো তুলেই অপশন বানানো হয় নিট এমসেট। সিরিয়াসলি মন দিয়ে বুঝবে। হ্যাঁ বাবা বল, শুনছি। বলছি যে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ওই জিনিসটা কি, ওই টিস্যু আর সেল কালচার ইঞ্জিনিয়ারিং ওইটাকেই বলছে নাকি? না, ওটা একটু আলাদা।
বায়োকেমিক্যাল টেকনোলজি মানে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটাও বায়োটেকনোলজির আন্ডারেই পড়ে, কিন্তু একটু আলাদা। ওখানে ডিফারেন্ট এনজাইমেটিক যে রিসার্চ গুলো সেগুলো করা হয়ে থাকে, মানে এনজাইম বেসড যে রিসার্চ গুলো হয়ে থাকে সেগুলো করা হয়ে থাকে। ক্লিয়ার? দাদা ম্যানিপুলেটিং মানে কি? আচ্ছা, ভালো প্রশ্ন করেছে। ম্যানিপুলেটিং মানে যেমন মডিফিকেশন, আরো সিম্পল ইঞ্জিনি হলো মডিফাই করা কোনোভাবে। তাহলে আমরা একটা কোনো অর্গানিজমকে বা তার কোনো কম্পোনেন্টকে আমরা ম্যানিপুলেট করব, ম্যানিপুলেট করা মানে মডিফাই করব সামহাও, এবং সেটা একটা প্রসিডিওর মেনে, মানে একটা তার একটা নির্দিষ্ট প্রোটোকল আছে, কিছু প্রসিডিওর আছে, সেগুলো ফলো করি, ইচ্ছে মতন নয়। এবং এইটা করার কারণটা কি না, টু মেক ইউজফুল প্রোডাক্ট, সেখান থেকে আমরা কিছু প্রোডাক্ট অবটেইন করব, লাভ করব, যেটাকে আমি বললাম যে আমাদের ডেইলি পারপাসে কোনো না কোনো ভাবে ইউটিলাইজ করব। এবং আমি বায়োটেকনোলজিকে এভাবেও ইজি করে দিয়েছি বিষয়বস্তুটাকে। অ্যাকচুয়ালি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা পার্ট অফ বায়োটেকনোলজি, উইদাউট এনি কনফিউশন। এটা কিন্তু মাথায় রাখি বেটা, বায়োটেকনোলজি ইকুয়ালস টু আরো ইজি ম্যাথামেটিক্যাল কনসেপ্ট দিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্লাস তার সঙ্গে অ্যাড হয়ে যাবে টিস্যু আর সেল কালচার টেকনোলজি, এটাকে বলা হয়ে থাকে বায়োটেকনোলজি। তো আমার বিধান সাধারণত জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, এটা একটু আলাদা। দেখো কিভাবে আমি আলাদা করছি একজনের থেকে অন্যজনকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো ম্যানিপুলেশন অফ ইন্ডিভিজুয়াল জিনস অর এন্টায়ার জিনোম। ম্যানিপুলেশন অফ, এই সেন্টেন্স গুলো তুমি এমসিকিউ এসেছে, আমি সেগুলোই এমসিকিউ থেকে নিয়ে আমার কনসেপ্ট গুলো বানিয়েছি, যাতে তোমরা ম্যাক্সিমাম বেনিফিটেড পাও। বইয়ের মুখস্থ করা ডেফিনিশন দিইনি, আমি ইচ্ছা করেই চালাকি করে সেই লাইন গুলোই নিয়েছি যেগুলো প্রশ্ন হয়ে এসেছে বা অপশন হয়ে এসেছে। সো ম্যানিপুলেশন অফ ইন্ডিভিজুয়াল জিনস অর এন্টায়ার জিনোম, manipulation of individual gene or entire genome। হ্যাঁ, খালি স্যার এর পিছনে মানে এর শেষে আপনি খালি অ্যাড করে দিন ইজ নোন অ্যাজ or ইজ কল্ড or ইজ কনসিডার্ড অ্যাজ। দি অপশনে দিয়ে দিন বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আরডিটি, নান অফ দিস, অল অফ দিস, অ্যানোদানো, জিন ক্লোনিং, জিন থেরাপি, যাবতীয়। তো যারা ক্লাস করছো মন দিয়ে বুঝতেই পারছো রাইট অ্যান্সার উইল বি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে আমরা কি করি, ম্যানিপুলেশন অফ কোন ইন্ডিভিজুয়াল জিন, কোন স্পেসিফিক জিনকে আমরা ম্যানিপুলেট করি। এখানে ম্যানিপুলেট করা মানে হচ্ছে কাট কপি পেস্ট। জিন ম্যানিপুলেশন মানে বাবা কাট কপি পেস্ট, অবভিয়াসলি কিছু এনজাইমের সাহায্যে, যেটা কখন একটু আগেই বলছিল যে শান্তনুদা বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওখানেই এনজাইমোলজি নিয়ে স্টাডি করা, সেটা নিয়ে রিসার্চ করা, কিভাবে আমরা এনজাইমকে বিভিন্ন কাজে আমাদের ডেইলি পারপাসে ইউটিলাইজ করতে পারি, তার ডিফারেন্ট প্রয়োগ অ্যাপ্লিকেশন, সেটা নিয়ে স্টাডি এবং রিসার্চ করা বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো ম্যানিপুলেশন অফ ইন্ডিভিজুয়াল এন্টায়ার জিনোমটা একটু বলুন। এন্টায়ার জিনোমস, জিনোম টার্ম তো আমার কাছে পড়েছিস, কারণ মলিকুলার জেনেটিক্স আমার কাছেই পড়েছিস, ওখানে আমি বেশ কয়েকবার জিনোম বলে একটা শব্দ উচ্চারণ করেছি। হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোসোম অফ এ পার্টিকুলার স্পিসিস, একে বলা হয় জিনোম। একটা নির্দিষ্ট কোনো প্রজাতির হ্যাপ্লয়েড সংখ্যক যে ক্রোমোজোম, সেটাকে বলা হয়ে থাকে জিনোম। যেমন ইন কেস অফ হোমো সেপিয়েন্স সেপিয়েন্স 23, হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম অফ এ পার্টিকুলার স্পিসিস ইজ কল্ড জিনোম। আমরা ডিপ্লয়েড, তাহলে 2n সমান যদি 46 হয়, n সমান 23, দ্যাটস আওয়ার জিনোম। এটা স্পিসিস স্পেসিফিক। সো হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম অফ এ পার্টিকুলার স্পিসিস ইজ কল্ড জিনোম। সো পুরো থ্রু এন্টায়ার জিনোম নিয়ে ম্যানিপুলেট করা, অথবা কোনো স্পেসিফিক জিনকে কাট কপি পেস্ট করে আমরা আলটিমেটলি কি করি, মানে এর অ্যাপ্লিকেশনের জায়গাটা কি, এর অ্যাপ্লিকেশনের জায়গাটা হলো ফরমেশন অফ জিএম। এর অ্যাপ্লিকেশনের জায়গাটা হলো ফরমেশন অফ জিএম। কেন করি না, আমরা তৈরি করি জেনেটিক্যালি মডিফাইড অর্গান। অ্যাপ্লিকেশন বুঝে রাখো, ফরমেশন অফ জিএমও, বেটা পুরো নাম হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করি, মন দিয়ে বুঝবে। তো এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। এইবারে তোরা বলবি সম্পূর্ণ এই জিনিসটা না হয় আমাদের একটু আধটু ক্লিয়ার হলো যে বায়োটেকনোলজির সঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ডিফারেন্সের জায়গাটা। তুমি বায়োটেকনোলজি বলতে একটা হোল কোনো অর্গানিজমকে অথবা তার কোনো কম্পোনেন্টকে ম্যানিপুলেট করা বা মডিফাই করা, এবং সেখান থেকে কিছু প্রোডাক্ট ফর্ম করা, যে প্রোডাক্টটাকে ইউটিলাইজ করা হবে হিউম্যান ওয়েলফেয়ারে বা সোসাইটি ডেভেলপমেন্টে। বাট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখছি কোন একটা স্পেসিফিক অর্গানিজমের তার একটা ইন্ডিভিজুয়াল জিন বা তার হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, যেটাকে বলা হয় টোটাল জিনোমটাকে নিয়ে ম্যানিপুলেট করা। আবার বলছি ম্যানিপুলেশন মানে কাট কপি পেস্ট বাই ডিন্ট অফ ডিফারেন্ট এনজাইমস, তাদের নাম বলবো, পড়াবো, ইনগ্রেডিয়েন্ট গুলো বলবো, কোনো চিন্তা নেই। এবং তার রেজাল্টটা কি, মানে কনসিকুয়েন্ট পরিণামে কি হবে না, ফরমেশন অফ জিএম। আপনি কোনো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করতে পারবেন। এটা হলো অ্যাপ্লিকেশন অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো প্রত্যেকে এই জায়গাটা একটুখানি মাথায় রেখো। চলো আমি পরের জায়গাতে যাই। তবে স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এই ডেফিনেশনটা তো আমি এমসিকিউ থেকে বানিয়েছি, এতে তোমরা উপকৃত হবে।
এই লাইনগুলো তুলে প্রশ্ন এলে ইজিলি 4টে নাম্বার সিকিউর করতে পারো। কিন্তু এখানেই বোঝা শেষ হয় না, এখানেই বোঝা শেষ হয় না। আমি এসডি স্যার মাঝে মাঝে আমরা যখন পাকসার কাছে বসে গল্প করতাম আলাদা করে, সে একটা দারুণ মজার ডিফারেন্স বলেছিলেন, শেয়ার করেছিলেন, সেটা আমি এখন আমার সমস্ত বাচ্চাদের শেয়ার করি। খুব কনসেপচুয়াল, খুব ইন্টারেস্টিং মনে হয়। অ্যাকচুয়ালি বাবা, বায়োটেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা এথিক্যাল ডিফারেন্স রয়েছে, যেটা বইয়ের পাতায় লেখা থাকে, সেটা একটু বোঝার দরকার। স্যারটা ভালো ক্লাস করে। আবারও বলছি, একটা এথিক্যাল ডিফারেন্স রয়েছে। আই রিপিট, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, বাবা কাইন্ডলি একটু নিজেদের মিউট রাখ, তোদের কথাবার্তাগুলো আসছে আর কি। আমি অনুরোধ করেছি, যদি কোনো কোয়েরিজ থাকে, ডাউট থাকে, তখন আনমিউট করে আমার সঙ্গে কথা বলিস। সবাই মিউট কয়েকজন ক্লাস করছে তো, শুনছি তো, ডিস্টারবেন্স। কাইন্ডলি একটু নিজেদের মিউট রাখ, मिल्टन से म्यूट हो। একটু কাইন্ডলি মিউট রাখ। হ্যাঁ, মন দিয়ে বুঝবো। আমি যেটা গল্প করছিলাম যে একটা এথিক্যাল ডিফারেন্স রয়েছে, এটা আমি কোনো বইয়ের পাতায় পাইনি। ওই সুমর্ষার সঙ্গে গল্প করতে গিয়ে একসঙ্গে তো অনেকটা সময় কাটিয়েছি, বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা। তো সেখানে গল্প করতে গিয়ে এগুলো জেনেছি। একটা মজার তফাৎ শেয়ার করি, শুনে অবাক হয়েছিলাম, কিন্তু খুবই এটা আমার কাছে মনে হয় যে খুবই প্রাসঙ্গিক। যেমন বায়োটেকনোলজির প্রত্যেকটা প্রোডাক্টের মাথায় রাখবে একটা দায় এবং দায়বদ্ধতা আছে। তো বলবি কার প্রতি, কার প্রতি দায় দায়বদ্ধতা? যেমন সোসাইটির। মানে মানে বায়োটেকনোলজির প্রত্যেকটা প্রোডাক্টকে হিউম্যান ওয়েলফেয়ারে বা সোসাইটি ডেভেলপমেন্টে পার্টিসিপেট করতেই হবে, করতেই হবে, ম্যান্ডেটারি। একটা মিষ্টি বাংলা এসে যায় বাধ্যতামূলক। যদি না করে, যদি না করে, ওটা বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন হতেই পারে না। তাহলে ওটা বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন হতে পারে, কারণ বায়োটেকনোলজির প্রত্যেকটা প্রোডাক্টকে, ওই যে কেন লিখেছি ইউজফুল প্রোডাক্ট, দ্যাট মিনস হিউম্যান ওয়েলফেয়ারে বা সোসাইটি ডেভেলপমেন্টে এটাকে পার্টিসিপেট করতেই হবে, কোনো না কোনো ভাবে কাজে আসতে হবে, কাজে লাগবেই, বাধ্যতামূলক। তো শান্তনু একটা ছোট্ট এক্সাম্পল হয়ে যাক, যেটা দিয়ে আরো ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। ধরে নে আমি বুড়ো বয়সে তোদের কারোর কাছে গেছি চেক আপ করার। ওয়েস্ট বেঙ্গলের সব মেডিকেল কলেজেই আমার স্টুডেন্ট আছে, আমার বাচ্চা কাচ্চারা আছে, সে আমার পার্সোনাল ব্যাচের হোক বা বিভিন্ন ইনস্টিটিউট ক্যাম্পাসের হোক, এবং সেই ভালো সম্পর্ক বা ফোন আলাপ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ সবই রয়েছে প্রত্যেকের সাথে। তো আমি কারোর কাছে অ্যাপয়েন্টমেন্ট করলাম, কেউ বললো যে হ্যাঁ তুমি চলে এসো, আমি চেক আপ করে দিচ্ছি। তো আমি বুড়ো বয়সে গেলাম তোদের কারোর কাছে, বললাম বলো কি হয়েছে। আমি বললাম বাপরে বাপ, ভয়ঙ্কর ব্যাপার, যখনই হিসু করি কোথা থেকে পিঁপড়েরা এসে একদম ছেকে ধর। বলি ও মুটে চিনি, আচ্ছা বুঝতে পারলাম, ইজ আ সিমটম, হতে পারে গ্লাইকোসুরিয়া। দ্যাট মিনস হয়তো সুগার বেরিয়ে যাচ্ছে তোমার ইউরিনের মধ্যে, দ্যাট মিনস হতে পারে তোমার ব্লাড সুগার লেভেল হাই। ইজি ডায়াগনোসিস করে তোরা বললি তুমি এক কাজ করো শান্তনুদা, তুমি তোমার সুগার লেভেলটা একবার টেস্ট করো, একবার চেক করিয়ে তারপর রিপোর্টটা নিয়ে এসো। আমি নিয়ে গেলাম, তোরা দেখে বললি বাপরে বাপ, তোমার তো সুগার লেভেল খুব হাই গো, ব্লাড সুগার লেভেল খুব হাই। এখন কি করা যাবে? বলে হ্যাঁ দেখতে হবে। কেন ব্লাড সুগার লেভেল হাই দেখতে হবে? দুটো কজ হতে পারে। কি মজার এবং সিম্পল দেখবো, মানে এন্ডোক্রিনোলজিতে যাই, ভালো লাগবে। আমরা প্রত্যেকেই জানি আমাদের এই যে অর্গ্যানটা, এই অর্গ্যানটাকে প্রত্যেকে ভালো করে চিনিস, খুব মিষ্টি দেখতে একটা অর্গ্যান, এটাকে প্যানক্রিয়াস বলা হয়ে থাকে, কম বেশি সবাই এটাকে জানিস। প্যানক্রিয়াস, অগ্নাশয় বলা হয়ে থাকে। এই প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল, বিটা সেলস বলে এক ধরনের সেলস আছে, যে সেলস থেকে ইনসুলিন বলে এক ধরনের পেপটাইড হরমোন সিক্রেটেড হয়। আমরা এটুকু জানি যে ইনসুলিন হরমোনটা সামহাও কোনোভাবে কিন্তু আমাদের ব্লাড সুগার লেভেলটাকে ডিক্রিজ করতে সাহায্য করে। তোরা টেস্ট করে দেখলি দুটো কন্ডিশনের জন্য হতে পারে আমার ব্লাড সুগার লেভেল হাই। নাম্বার ওয়ান, প্রথম কজ কি না, ইনসুলিন তুমি আগেই বলে দিয়েছো এটা একটা পেপটাইড হরমোন, দ্যাট মিনস ইজ দ্য প্রোডাক্ট অফ এ জিন। কারণ তুমি জেনেটিক্সে পড়িয়েই দিয়েছো ইচ এন্ড এভরি প্রোটিন ইজ প্রোডাক্ট অফ এ জিন, মানে প্রোটিন ইজ নাথিং বাট এ জিন প্রোডাক্ট। তাহলে হতে পারে স্যার ইনসুলিন হরমোনটাই তৈরি হচ্ছে না তোমার বডি। আরে খোঁজ খোঁজ খোঁজ, কেন তৈরি হচ্ছে না? দেখা গেল ডিউ টু এনি কাইন্ডস অফ জেনেটিক মিউটেশন, তোমার ওই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা সেলস যেখান থেকে ইনসুলিন সিক্রেটেড হয়, তার ডিএনএ এর মধ্যে যে ইনসুলিন জিনটা ছিল সামহাও ওটা মায়ের ভোগে চলে গেছে, মানে কোনোভাবে মিউটেটেড হয়ে গেছে। তো বুঝতেই পারছো মিউটেটেড জিন মানে কি, নন ফাংশনাল। তাহলে বুঝতেই পারছেন সে কিন্তু ওই স্পেসিফিক প্রোডাক্টটা তৈরি করছে না। দ্যাটস ওয়াই কন্ডিশন নাম্বার ওয়ান, হতে পারে তোমার বডিতে ইনসুলিনই তৈরি হচ্ছে। তো তোরা আবার টেস্ট করে দেখলি না, এ কেস তো নয়, শান্তনুদার বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে, তবে ব্লাড সুগার লেভেল হাই। এই রে, এটা কি কারণ হতে পারে? তোমরা প্রচুর পড়াশোনা করেছো, অলরেডি তোমরা প্যাথোলজি পড়ে নিয়েছো, তোরা ডায়াগনোস করে বললি। শান্তনুদা আমাদের মনে হচ্ছে জানো তো, এই ইনসুলিন তুমি আমাদের পড়িয়েছিলে, এটা কিন্তু সেকেন্ডারি মেসেঞ্জার সিস্টেমে একটা ক্যাসকেড অফ রিঅ্যাকশনস এর থ্রু সিগন্যাল ট্রান্সডাকশন করে।
একটা পাথওয়ে রয়েছে, তোমরা পড়বে, যে কোনো পেপটাইড হরমোন এই পাথওয়ে ফলো করে, যেটাকে সেকেন্ডারি মেসেঞ্জার সিস্টেম বলা হয়। কিছু সিগন্যাল মানে কিছু সিরিজ অফ রিয়াকশন হয়, তোমরা চার সেগুলো দেখবে, এবং তার থ্রু সিগন্যাল ট্রান্সফ্যাকশন হয়। মজার জায়গা হলো স্যার, এই সিগন্যাল ট্রান্সফ্যাকশনের জন্য প্রথমেই ইনসুলিনটাকে, যেটাকে লিগ্যান্ড বলা হয়, সেল মেমব্রেনে একটা রিসেপ্টর থাকে, সেটাকে বলা হয় জি প্রোটিন কাপলড রিসেপ্টর। এই জি প্রোটিন কাপলড রিসেপ্টর এসে বাইন্ড করতে হয় অ্যাট ফার্স্ট, ভালো কথা, বাইন্ড করেছে। তারপর এই বাইন্ড করার পরে কিছু প্রোটিন যেগুলো নর্মাল ইনঅ্যাক্টিভ থাকে তাদের অ্যাক্টিভেশন হয়, এবং মজার জায়গা হলো এই অ্যাক্টিভেশনটাই কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেস, একদম শেষে দেখবো আমরা, কিছু এনজাইমকে ফসফোরাইলেট করে অ্যাক্টিভেট করে। যে এনজাইম গুলো কি করে না, ব্লাড থেকে ওই এক্সেস অ্যামাউন্ট অফ সুগার গুলোকে কালেক্ট করে নেয়। ইউ আর কোয়াইট ফ্যামিলিয়ার অ্যাবাউট হেপাটিক পোর্টাল সার্কুলেশন। ওরা কি করবে বেটা, না হেপাটিক পোর্টাল ভেইনের সাহায্যে ওরা ওই এক্সেস অ্যামাউন্টটাকে, সুগারটাকে নিয়ে চলে আসবে ইনসাইড দ্য লিভার। লিভারের হেপাটোসাইট সেলের মধ্যে ওগুলো ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন স্টোর হয়ে থাকবে ফর ফিউচার ইউজ। এভাবেই আমাদের ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোল হয়। ইনসুলিন ডিরেক্টলি ব্লাড সুগার লেভেল কমায় না, এটা মিসকনসেপশন। ইনসুলিন ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করে, কিন্তু কমায় কিছু এনজাইমস রয়েছে, যে এনজাইম গুলো নর্মাল ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। ইনসুলিন কি করে না, কিছু ক্যাসকেড অফ রিয়াকশন, কিছু সিগন্যাল ট্রান্সফ্যাকশনের থ্রু একটা সেকেন্ডারি মেসেঞ্জার, যেটাকে সিএএমপি বলে, তোমরা পরে পড়বে, সাইক্লিক এএমপি তৈরি করে, যেটা ইনঅ্যাক্টিভ পিকে কে অ্যাক্টিভ পিকে প্রোটিন কাইনেজে বলে কনভার্ট করে, সেটা ওই এনজাইম গুলোকে ফসফোরাইলেট করে অ্যাক্টিভ করে। প্রচন্ড মজার জায়গাটা, এন্ডোক্রিনোলজির পার্ট তোমরা পড়বে, যে স্যার ফিজিওলজি পড়াচ্ছেন বলবেন বা পড়বে, খুব মজার ইন্টারেস্টিং জিনিস এগুলো। সো আলটিমেটলি এনজাইম গুলো আপনার ব্লাড সুগার লেভেলকে কমাতে সাহায্য করে, ফিজিওলজি। মজার জায়গা হলো, তোরা দেখলি যে শান্তনুদা তোমার একটা কেস জন্ডিস হয়ে গেছে, বলো সে কি বে, বাঁচবো তো? বলে হ্যাঁ বাঁচবে, কিন্তু ঝামেলা করে বাঁচতে হবে। সে কি বে, কি কেস হয়েছে? তো বলবি তোমার ওই জি প্রোটিন কাপল যে রিসেপ্টরটা না, রিসেপ্টর একটা প্রোটিন, ওটাও একটা জিন প্রোডাক্ট, সামহাও ওই জিনেতে কোনো মিউটেশন হয়ে যাওয়ার জন্য তোমার ওই জি প্রোটিন কাপল রিসেপ্টর ভোগে চলে গেছে। বলো সে কি বে, তাহলে কি আমিও ভোগে চলে? না, তুমি ভোগে যাবে না, চিন্তা নেই, গল্প আছে। বললাম কি গল্প? বলো ওই যে তুমি আমাদের পড়িয়েছিলে না বায়োটেকনোলজির দায় এবং দায়বদ্ধতার কথা, ভাগ্যিস বায়োটেকনোলজি ছিল, তাই এ যাত্রায় হয়তো না মরে বেঁচে গেলে, যতদিন টেকো। বললাম কি করতে হবে? হিমোলিন কিনে নাও, হিমোলিন কিনে নাও, অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসুলিন বানানো হয়েছে বায়োটেকনোলজির হেল্প নিয়ে। কি মজার গল্পের মধ্যে দিয়ে সাবজেক্টে ঢুকছি, দেখো কতটা ইন্টারেস্টিং এই টপিকটা। আগে সেই ইন্টারেস্টটা গ্রো করো, তবে ভালো লাগবে, তবে কনসেপ্ট ক্লিয়ার হবে। ভাগ্যিস বায়োটেকনোলজি ছিল। বললাম কি করবো? বলে ওই যে প্রত্যেকটা হেভি মিলের 30 মিনিটস বিফোর, মানে লাঞ্চ বা ডিনারের 30 মিনিট আগে ইনজেকশন কিনে নেবে, ওই পুটুস পুটুস করে ফুটিয়ে দেবে, ইন্ট্রাভেনাস ইনজেকশন নিতে হয়, ব্লাডের মধ্যে দিয়ে দেবে, ডিরেক্টলি ইনজেক্ট করে দেবে ইনসুলিন, আর কিছু করার নেই। এভাবে যতদিন টেকো, কবরের দিকে তো পা বাইরেই দিয়েছো, যাই হোক এবারে উপরওয়ালাকে ডাকো, যতদিন টেকো। বাহ! তো আগে ডায়াবেটিস হওয়া মানে মানুষ ভোগে চলে গেল, যদি এই টাইপ অফ প্রবলেম। ভাগ্যিস বায়োটেকনোলজি ছিল। ভাবো, ওই যে বললাম এথিক্যাল একটা ডিফারেন্স রয়েছে বায়োটেকের সঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর। বায়োটেকনোলজির প্রত্যেকটা প্রোডাক্টকে কিন্তু হিউম্যান ওয়েলফেয়ার বা সোসাইটি ডেভেলপমেন্টে কাজে আসতে হবে। তবে স্যার হ্যাঁ, ওই প্রোডাক্টটা বানানোর জন্য কিন্তু আবারও বলছি খানিকটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হেল্প নিতে হয়েছে। আবারও বলছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হেল্প নিতে হয়েছে। কেন? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ এ পার্ট অফ বায়োটেকনোলজি। কিন্তু মজার জায়গাটা হলো, এই যে প্রোডাক্টটা তৈরি হলো, প্রোডাক্টের অ্যাপ্লিকেশনটা কি কাজে লাগবে? প্রোডাক্ট অবভিয়াসলি হিউম্যান ওয়েলফেয়ারে, সোসাইটি ডেভেলপমেন্টে কাজে লাগবে, অনেক ডায়াবেটিক পেশেন্টের প্রাণ বাঁচাতে সাহায্য করছে। তাহলে গোদা বাংলায় এটা উপকারে আসছে, মানুষের প্রয়োজন মেটাচ্ছে। অবশ্যই তাহলে জানবেন এটা একটা অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি। কারণ আবার ওই কথাটা বলে শেষ করবো, যে এর কিন্তু একটা রেসপন্সিবিলিটি রয়েছে বায়োটেকনোলজি, যে এর প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বা প্রোডাক্ট ভালো কাজেই আসবে, খারাপ কাজে আসলে সেটা বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন হতে পারে। তো এইগুলো কিন্তু আমি কোনো বইয়ে পাইনি, প্রচুর বইপত্র পড়েছি, কিন্তু এইগুলো ওই গল্প করেই বেরিয়ে আসে। এইগুলো এই গুরু শিষ্য পরম্পরা, মানে আমরা আমাদের গুরুদের থেকে শুনেছি, সেটা এখন আমাদের বাচ্চাদের তোমরা তোমাদের স্টুডেন্টদের বলবে পরবর্তীকালে। মানে এইগুলো কোনো বইয়ের খাতায় লেখা নেই, কিন্তু খুব বাস্তব, প্র্যাকটিক্যাল। তো আমার বিষয় তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অ্যাকচুয়াল এমসিকিউ জায়গাটা তো ক্লিয়ার করে দিয়েছি, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কি করা হয়, কোন অর্গানিজমের স্পেসিফিক করে ইন্ডিভিজুয়াল জিন অথবা কোনো এন্টায়ার জিনোমকে আমরা কাট করতে পারি, তার মাল্টিপল কপি তৈরি করতে পারি, বা সেটাকে অন্য কোথাও পেস্ট বা লাইগেট করতে পারি, কাইমেরিক ডিএনএ ফর্ম করতে পারি। এইগুলো মাথায় রাখবে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্ট। এবারে ইন্টারেস্টিং ফিচার হলো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট করতে গেলে একজন ভদ্রলোক বলবো না, আমি সবাইকে সম্মান দিয়ে ফেলি, অভদ্রলোকেরই কথা বলবো, যার নাম ওসামা বিন লাদেন। মালটার নাম সবাই শুনেছ, ভাগ্যিস আমেরিকা টপকে দিয়েছিল,
তাহলে কোন দিন না কোন দিন হয়তো ভারতবর্ষকেই টপকে দিত। তো মজার জায়গাটা হচ্ছে যে এই ওসামা বিন লাদেন উনি প্রথম পৃথিবীতে বায়োওয়্যারের চিন্তা ভাবনা করেছিলেন। এটা হয়তো অনেকে শুনেছো বা শোনো। বায়োওয়্যার মানে বায়ো ওয়েপন্স তৈরি করেছিলেন। একটা এমন সময় ছিল যখন পৃথিবীতে সবাই এটাই ভাবতো যে সেই দেশটাই সবচাইতে সামরিক শক্তিধর দেশ, যার পকেটের মধ্যে সর্বাধিক অ্যাটম বম বা হাইড্রোজেন বম রয়েছে। ওই কনসেপ্ট এখন অবসোলেট হয়ে গেছে। ওই কনসেপ্ট এখন অনেকটাই অবসোলেট, অনেকটাই ব্যাকডেটেড হয়ে গেছে। এখন দেখা হচ্ছে তারাই পৃথিবীর সবচাইতে সামরিক শক্তিধর দেশ, তাদের কাছে যত বেশি সংখ্যক বায়ো ওয়েপন্স রয়েছে। এর সিভিয়ারিটি বা ভয়ঙ্করতা সম্পর্কে যত কম বলা যায় তত মঙ্গল। লাদেন করেছিল কি, মিসাইলের মধ্যে ইনকর্পোরেট করেছিল অ্যানথ্রাক্সের মাইক্রোবসকে। ইউ আর কোয়াইট ফ্যামিলিয়ার অ্যাবাউট ব্যাসিলাস অ্যানথ্রাকোসিস, নাম শুনেই একটা প্রোক্যারিওট। লাদেন বেটা মানে পাঁটা করেছিল কি, মিসাইলের মধ্যে ইনকর্পোরেট করে দিয়েছিল অ্যানথ্রাক্সের মাইক্রোবস। ভাগ্যিস কোথাও গিয়ে ফাটাতে পারেনি, তার আগে আমেরিকা ওকে পাঠিয়ে দিয়েছে, নাহলে সত্যিকারেরই হয়তো পৃথিবী ধ্বংসের মুখে চলে যেত। তো কেন কি করে ওই মিসাইলটা গিয়ে যেখানে ফাটবে সেই জায়গার দুটো জিনিস কন্টামিনেটেড হবে এই মাইক্রোস্টার দ্বারা। তোরা বলবি কি কি শান্তনু, একটা হলো ওয়াটার আর একটা হলো এয়ার। এন্ড ট্রাস্ট মি, পৃথিবীতে কত লিভিং অর্গানিজম, আমি শুধু অ্যানিমেলের কথা বলছি না, ইভেন প্লান্টস মানে পৃথিবীতে যত লিভিং অর্গানিজম রয়েছে এই দুটো জিনিস ছাড়া কেউ বাঁচবে না। একটা হলো পানি আর একটা হলো হাওয়া বাতাস। এই দুটো ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বাঁচবে লিটারালি বাঁচতে পারে না। তবে একটা রক্ষা, গাছেদের তবু একটু রক্ষা, কারণ এটা জেনারেলি অ্যানিমালকেই বেশি বেশি অ্যাটাক করে, প্লান্টস কে না, এই ব্যাসিলাস যে ব্যাকটেরিয়ার কথা বলছি। তো এই মাইক্রোবসটা কি হবে, পানি তোমাকে খেতেই হবে আর তোমাকে ব্রিদিং করতেই হবে। সো তোমার বডির মধ্যে এই মাইক্রোবসটা ঢুকবে এবং নাক দিয়ে কান দিয়ে ব্লাড সিক্রেট করে মুখ দিয়ে তুমি আলটিমেটলি ছটপটিয়ে মরতে থাকবে, তুমি এবং তোমার স্বজাতিরা ছটপটিয়ে মরতে থাকবে। ভয়ঙ্কর রোগ, হিউম্যানদের সেভাবে হয়নি, এখনো দেখা যায়নি, কিন্তু এটা ক্যাটেলস এর উপর অলরেডি হয়ে গেছে এবং মোড়ক লেগেছিল। মানে প্রায় পৃথিবীর বহু সংখ্যক ক্যাটেলস, মানে আমি গবাদি পশুর কথা বলছি, এই অ্যানথ্রাক্সে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এটা একবারই মহামারী হয়ে গিয়েছে। তো ভয়ঙ্কর জায়গা আর কি। তো বুঝতেই পারছো যে কি মাথাটা মেরেছিল ওই লোকটি। তার মানে একটা জিনিস খুব পরিষ্কার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা প্রোডাক্ট ভালো কাজে লাগলে ভালো, তবে খারাপ কাজেও লাগতে পারে। কি ইন্টারেস্টিং ডিফারেন্স থাকে। এর কিন্তু সোসাইটির প্রতি কোনো দায় বা দায়বদ্ধতা নেই। অর্থাৎ এর যে অ্যাপ্লিকেশন গুলো, এর যে প্রোডাক্ট গুলো, ভালো কাজে লাগলে ভালো ভালো, কিন্তু খারাপ কাজেও লাগতে পারে। একটা বায়োওয়েপন সোসাইটি ডেভেলপমেন্ট কি করবে, সে কি হিউম্যান ওয়েলফেয়ার করবে, সে মানুষকে সভ্যতাকে ধ্বংসের জন্যই ব্যবহৃত হবে, নাহলে বায়োওয়েপন্স এর অন্য কোনো কাজ নেই, তৈরি করার কোনো দরকার নেই। তো বুঝতেই পারছেন যে অ্যাপ্লিকেশন গুলো ভালো কাজে আসবে না, খারাপ কাজেও আসতে পারে, প্রোডাক্ট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে এই নয় তো ওই শান্তনুদা আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হেল্প নিয়ে এত ডিফারেন্ট জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করছি, সেটা তো ভালো দিক। হ্যাঁ, আমি তো উল্লেখ করে দিলাম যে ভালো কাজে লাগলে ভালো, কিন্তু খারাপ কাজেও লাগতে পারে। ভালো কাজে লাগলে ভালো, আমি তো উল্লেখ করেই দিলাম। ডিফারেন্ট কাইন্ডস অফ, তোমরা পেস্টিসাইড রেজিস্ট্যান্ট প্লান্ট বানাচ্ছ, তোমরা বানিয়ে ফেলেছো গোল্ডেন রাইস, তোমরা বানিয়ে ফেলেছো ডিফারেন্ট কাইন্ডস অফ উইডিসাইড মানে গ্লাইফোসেট টাইপ অফ যে উইডিসাইড গুলো হয় কেমিস্ট্রিতে পড়বে, সেগুলো রেজিস্ট্যান্ট প্লান্ট, রাউন্ড আপ রেডি বলা হয়, বানিয়ে ফেলেছো। এখন হিরোডিন তৈরি করা হচ্ছে অ্যাপ্লিকেশন পড়াতে গিয়ে বলবো, ব্রাসিকা ন্যাপাস মূলকপি গাছের মধ্যে, মূলকপি গাছের সিডের মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ জেনেটিক্যালি মডিফাইড অ্যানিমাল তৈরি করা হচ্ছে। তো রোজির কথা তোমরা শুনেছো, ডিফারেন্ট ব্র্যাড পিগ বানানো হচ্ছে, ট্রান্সজেনিক ডিফারেন্ট ভ্যারাইটি অফ প্লান্ট এবং অ্যানিমাল তৈরি করা হচ্ছে, প্রত্যেকে জানিয়া। তাহলে সবটাই কি এর খারাপ না? তাই না, ভালো তো আছে, ভালো মন্দ নিয়েই সবকিছু, কিন্তু খারাপটাও আছে, খারাপ দিকটাও আছে। যদি বায়োটেকনোলজি হয় না, তার শুধু ভালো দিকটাই কনসিডার করা হয়, সেখানে কিন্তু ওই খারাপ বলে কোনো কনসেপ্ট নেই। আশা করি এতটা গল্প করে এই দুটো শব্দের মধ্যে মানে ক্লিয়ার করতে পেরেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, হ্যাঁ বাবা বলছিলাম জিনোমের মধ্যে চেঞ্জ বলতে কি ক্রোমোজোম নাম্বারটাকে চেঞ্জ করা হয়? না 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 না, জিনোমের মধ্যে জিনোম ম্যানিপুলেশন মানে যেটার সাথে আমরা প্লয়েডই তৈরি করতে পারি। ওই যে পলিপ্লয়েড প্লান্ট তৈরি হয় না, হ্যাঁ, তোরা পলিপ্লয়েডের নাম শুনেছিস না? ওই যে তোর কলচিসিন ট্রিট করে দিলাম আমি, কলচিসিন ট্রিট করলে কি হবে না, পলিপ্লয়েড প্লান্ট তৈরি করা হয়, অ্যাপ্লিকেশন অফ কলচিসিন পড়বে। এগুলো হলো জিনোম ম্যানিপুলেশন। মানে এটা কিন্তু নাম্বার নয়, আমি সেটের কথা বলছি, ক্রোমোজোম সেট।
বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। ওই যে পড়ে নিয়েছো n-1 বা n+1, সেখানে কি হয় একটা সিঙ্গেল ক্রোমোজোম বেড়ে যাওয়া বা কমে যাওয়া। হুম। কিন্তু আবার অনেক সময় এটা হয়, ওই দুটো ভাগে ভাগ আছে না, অ্যানিউক্লিয়েডি এবং ইউক্লিয়েডি, অনেক সময় আবার এটা হয় পুরো সেট চেঞ্জ হয়ে যায়, মানে 12 থেকে হয়ে যায় 3 টেট্রাপ্লয়েড হয়ে যায়, আবার হেক্সাপ্লয়েড যেগুলো পড়েছে, হুইটের ক্ষেত্রে হেক্সাপ্লয়েড দেখা যায়। সো এইগুলো হলো প্লয়েডি কনসেপ্ট, সেট চেঞ্জ হয়ে যাওয়া। আর যেগুলো দেখেছিস 2n+1, ওটা একটা নির্দিষ্ট কোনো ক্রোমোজোম বেড়ে যাওয়া, 2n-1 একটা নির্দিষ্ট কোনো ক্রোমোজোম কমে যাওয়া। এগুলো হলো জিনোম ম্যানিপুলেশন, এগুলো ন্যাচারালি হতে পারে, আবার ইনভিট্রো কন্ডিশনে যারা রিসার্চার রয়েছে তারাও করাতে পারে। যাবো পরের জায়গা, নেক্সট। শেষ হলো আরডিটি জিনিসটা কি, মন দিয়ে বুঝবি। আরডিটির এত সিম্পল এবং সাইন্টিফিক ডেফিনেশন আমার মনে হয় না তোমরা আগে পড়েছো বা দেখেছো। আরডিটিতে একটাই জিনিস করা হয়, আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড ডিএনএ। গল্প শেষ। বলেছেন এই সেন্টেন্স গুলো তুলেই এমসিকিউ আসে। যখন আমরা কি করি, একটা কোনো ফরেন ডিএনএ কে, অবভিয়াসলি কোনো ডিফারেন্ট স্পিসিসের কোনো ফরেন ডিএনএ কে আমি অন্য একটা স্পিসিসের ডিএনএ এর মধ্যে ইন্টিগ্রেট করি বা লাইগেট করি, এবং ওই ডিএনএটার মধ্যে থাকা জিনটাকে এক্সপ্রেস করাই আমার কোনো ডিজায়ার্ড হোস্ট সেলের মধ্যে। এই যে ডিএনএটা, যেটাকে কাইমেরিক ডিএনএ বলা হয়ে থাকে, বা ইউ আর কোয়াইট ফ্যামিলিয়ার অ্যাবাউট রিকম্বিনেন্ট ডিএনএ, এই টার্মগুলো শুনেছিস তোরা কম বেশি। তো বেটা এই যে কাজগুলো করা হয় এটা এই আরডিটির হেল্প নিয়ে। মানে আরডিটিতে কি করা হয়, আর্টিফিশিয়ালি ডিএনএ ক্রিয়েট করা হয়, আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড ডিএনএ, আরডিটি। এটাও একটা প্রসেস, আ প্রসেস টু কনস্ট্রাক্ট। কি কনস্ট্রাক্ট করা হয় না, আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড ডিএনএ, আর্টিফিশিয়াল ডিএনএ তৈরি করা। মন দিয়ে বুঝে নেবে, এটাও একটা প্রসেস বা পদ্ধতি। তাহলে তোরা বলতেই পারে যে শান্তনু আমরা এইভাবে মনে রাখতে পারি কি, যে আরডিটি হলো কমন স্টেট অফ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মনে রাখতেই, তুমি বায়োটেকনোলজির কাজ করো কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ করো, কিছু প্রসিডিওর রয়েছে, কিছু প্রসেস আছে, ইউ হ্যাভ টু ফলো, সেগুলো তোমাকে ফলো করতে হবে, তার মাধ্যমেই কাজগুলো হবে। তোরা বলবি শান্তনু দা সেটা কি, সেটাই হলো আরডিটি। গুছিয়ে নাও, আরডিটি ইজ এ স্যার কমন আরডিটি ফুল স্টেট। ফর্মটা কি? বাবা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে যদি এই তিনটে শব্দ তুলে এমসিকিউ দেয় ফ্রম 10 ইয়ার্স, বোঝানো হয়ে গেল। তুমি তিনটেকে আলাদা আলাদা করে বুঝিয়ে দিতে যে কোনটায় কি করা হয়, কোনটা কি বোঝানো আছে। বুঝবো, পরের জায়গাতে যাব, নেক্সট। চলো পরেরটায়। দাদা লাস্টে কি এরপরে বাবা, বললেন? হ্যাঁ বাবা, কোনটা? লাস্টে কি বললেন আরেকবার বলুন, কমন রিকম, স্টেটমেন্ট। ও আরডিটিটা বললাম যে কমন স্টেপ অফ কার, বোথ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাজ ওয়েল অ্যাজ বায়োটেকনোলজি। তুমি যারই কাজ করো না কেন, তোমাকে আরডিটি কিছু প্রসেস রয়েছে, কিছু প্রসিডিওর রয়েছে, সেগুলো ফলো করতে হবে। এই জন্যই বললাম কমন স্টেপ। যাবো পরের জায়গা, নেক্সট। এটা বুঝলাম, আমরা নিশ্চিন্তে ঢুকে পড়েছি বায়োটেকনোলজি। প্রচুর পড়াশোনার জায়গা আছে, এবং আমি বলেই দিয়েছি বাবা আমার প্রত্যেকটা বাচ্চাকে যে শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নয়, বায়োলজির মধ্যে আবার বোটানি জিওলজি ফিজিওলজি তিনটেতেই তুখোড় হতে হবে, তবে একটা রেজাল্ট, তবে একটা জায়গা, এমনি হয় না। স্যার আরডিটি পুরো নাম? আবারও বলছি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আগেই বলেছি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। চলো বেটা পরের জায়গাতে যাই। এক ভদ্রলোকের নাম না নিলেই নয়, হ্যাঁ, ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। গুছিয়ে নাও, এখন কিছু এমসিকিউ দিয়ে এগোচ্ছি আমরা, তারপরে কনসেপ্টে যাব। ফাদার অফ, এটা অলরেডি সালের প্রশ্ন হয়ে এসে গেছে ফ্রম 10 ইয়ার্স। গুছিয়ে নাও, ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমি শুরুতেই এর উত্তরটা দিয়ে দিয়েছিলাম যাতে কোনো কনফিউশন না থাকে। ইনি হলেন পল বার্গ। তোরা বলবি শান্তনু ভদ্রলোকটা কি করেছিলেন গা, এর কন্ট্রিবিউশনটা বলো দেখি। একটা ইম্পর্টেন্ট এমসিকিউর জায়গা, যার উত্তর কিন্তু এনসিইআরটি তে নেই। গুছিয়ে নাও, এই ভদ্রলোকের কন্ট্রিবিউশনটা, ইনি কি করেছিলেন। পল বার্গ ফার্স্ট টাইম ট্রান্সফার্ড a gene from SV40 ভাইরাস। SV40 মানে ব্র্যাকেটে দিয়ে দাও সিমিয়ান ভাইরাস বলে, ব্র্যাকেটে এটাও লিখে রাখো সিমিয়ান ভাইরাস বলে।
So first time transferred a gene from SV40 virus inside the E. coli cell Escherichia coli এর মধ্যে by using lambda phage বাপরে ফাইসাইন মানে একটা এমসিকিউর মধ্যে তিনটা এমসিকিউ দেওয়া আছে যত্ন করে গুছিয়ে নাও একটা লাইন প্রচন্ড গুরুত্বপূর্ণ টেন্সের জন্য পল বার্গকে কেন বলা হয় ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ভদ্রলোক কি করেছিলেন উনি ছিলেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি সিমিয়ান ভাইরাস SV40 ভাইরাস বলা হয় গুছিয়ে নেবে এই ভাইরাসের একটা জিনকে ফার্স্ট টাইম ল্যাম্ডা ফাজের সাহায্যে সাকসেসফুলি ট্রান্সফার করেছিলেন এস্টেরিকিয়া কোলি সেলের মধ্যে বা প্রোক্যারিওটিক সেলটার মধ্যে ফার্স্ট টাইম পৃথিবীর প্রথম কাজটা পল বার্গ করেছিলেন এই কাজটা সেজন্য ওনাকে সম্মান দিয়ে সম্মানিত করা হয়েছে ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুছিয়ে নাও ইম্পর্টেন্ট এমসিকিউ পলিটেলেন্স এইগুলোই কোথাও পাবেন যত্ন করে নিয়ে নাও ইজ দ্য কন্ট্রিবিউশন এগুলোও জানতে হবে শুধু মুখস্থ করলে হবে না পল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে ফাদার এত ইজি প্রশ্ন এখন আর সেভাবে আসছে তো এটার কন্ট্রিবিউশন কেন বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্স্ট টাইম ট্রান্সফার্ড আ জিন ফ্রম SV40 or simian virus inside the E. coli cell by using lambda phage এর সাহায্যে আমি মুছবো পরের জায়গাটা যাবো নেক্সট সরি একটু একটু করে টপিকটাতে ঢুকছি এগোচ্ছি আমরা টাইপ মন দিয়ে দেখতে থাকো বুঝতে থাকো টাইপ মামান ট্রাস্ট মি রজিতরা বলেছে শান্তনু না বায়োটেকনোলজিক্যাল এই যে স্টাডিজ গুলো মানে এই যে রিসার্চ ফিল্ডটা এটা কি খুব ইয়াং একটা ফিল্ড মানে খুব হালে এসেছে আলোচনা বা চর্চার জায়গাতে মানে আগে কি বায়োটেকনোলজি নিয়ে কোনো রকম কিছু কাজকর্ম হতো না কে বলেছে হতো না হতো তবে স্যার দুজন সায়েন্টিস্টের নাম বলবো একজনের নাম কোহেন আর একজনের নাম বয়ার পড়াবো খুব ইম্পর্টেন্ট জায়গা কোহেন এবং বয়ার মার্কেটে আসার পর বায়োটেকনোলজির আরো অ্যাডভান্সমেন্ট হয়েছে মানে বায়োটেকনোলজির রিসার্চ ফিল্ডটা একটু অন্য ধারায় প্রবাহিত হতে শুরু করে আগেও বায়োটেকনোলজির কাজ হতো কোহেন বয়ার মার্কেটে আসার পর ওরা এমন কিছু করেছিলেন কোহেন বয়ার মার্কেটে আসার পর থেকে বায়োটেকনোলজির একটা গতি প্রকৃতিই পাল্টে যায় আরো অ্যাডভান্সমেন্ট চলে আসে সেটা কিরকম না বেটা তার উপর বেস করেই মাথায় রাখবে বায়োটেকনোলজিকে দুটো এরা বা যুগে ভাগ করা গোছাও একটার নাম বিবিসি একটার নাম এবিসি বেটা ফুল ফর্ম হলো বায়োটেকনোলজি বিফোর সি মানে কোহেন বি মানে বয়ার দুজন সায়েন্টিস্টের নাম বায়োটেকনোলজি বিফোর কোহেন এন্ড বয়ার আর এবিসি হলো বায়োটেকনোলজি আফটার কোহেন এন্ড বয়ার এ মানে আফটার বি মানে বিফোর আর এই সি আর বিটা হলো কোহেন এন্ড বয়ার যত্ন করে নিয়ে নাও আবারও বললাম আমি বায়োটেকনোলজি বিফোর কোহেন এন্ড বয়ার বায়োটেকনোলজি আফটার কোহেন এন্ড বয়ার দুটো এরাতে ভাগ করা হয়েছে দুটো যুগে বা এরায় ভাগ করা হয়েছে আগে বিবিসি মানে মানে বিফোর কোহেন এন্ড বয়ার ওরা মার্কেটে আসার আগে বায়োটেকনোলজি যে কাজকর্মগুলো হতো সেটাকে বলা হতো এটা ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি যত্ন করে নাও ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি ট্র্যাডিশনাল বায়োটেকনোলজি আমরা ওল্ড বায়োটেকনোলজিও বলে থাকি এখানে বায়োটেকনোলজির যে কাজগুলো করা হতো সেগুলো কিন্তু জেনারেলি বেসড অন ফার্মেন্টেশন প্রসেস এমসিকিউ গোছাও এই সময় বায়োটেকনোলজির যে কাজকর্মগুলো হতো সেটা কিন্তু বেসড অন ফার্মেন্টেশন প্রসেস বেসড অন ফার্মেন্টেশন প্রসেস অর্থাৎ আগে প্রিভিয়াসলি বায়োটেকনোলজির কাজগুলো completely depend on alcoholic fermentation or microbial fermentation so based on fermentation process তার অ্যাপ্লিকেশনের জায়গাগুলো কি ছিল ফার্মেন্টেশন প্রসেসের সাহায্যে কি করা হতো না ডিফারেন্ট ফার্মেন্টেড প্রোডাক্ট নাম তোমরা কম বেশি শুনেইছো যেমন কার্ড যেমন চিজ যেমন ব্রেড যেমন ভিনিগার ফরমেশন যেমন ডিফারেন্ট অ্যালকোহলিক বেভারেজ ফরমেশন অ্যালকোহলিক বেভারেজ এগুলো তৈরি করা হতো এই মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন প্রসেসের সাহায্যে ইউ আর কোয়াইট ফ্যামিলিয়ার অ্যাবাউট নাম শুনেছো রাম তোমরা নাম শুনেছো হুইস্কি নাম শুনেছো ভডকা নাম শুনেছো তোমরা ব্র্যান্ডি নাম শুনেছো তোমরা বিয়ার এই প্রত্যেকটা যে বেভারেজ
এই বেভারেজ গুলো মাথায় রাখবে, অ্যালকোহলিক বেভারেজ অবভিয়াসলি। এই বেভারেজ গুলো তৈরি করা হতো কার থ্রু? না ফার্মেন্টেশন প্রসেসের থ্রু। দ্যাট প্রসেস ইজ কল্ড অ্যালকোহলিক ফার্মেন্টেশন। মন দিয়ে বুঝবে। এছাড়াও কার্ড আছে, চিজ আছে, ব্রেড, ভিনিগার আছে, এগুলো প্রত্যেকটাই করা হয়। অর্থাৎ বহু কাল ধরেই বায়োটেকনোলজির কাজকর্ম হয়ে চলেছে। কিন্তু স্যার তখন যে কাজকর্মগুলো হতো সেটা কিন্তু কমপ্লিটলি বেসড অন মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন। তোরা বলবি শান্তনু তো তাহলে আফটার কোহেন বয়ার মার্কেটে আসার পরে পরিবর্তনটা কি হয়ে গেল, যার জন্য তুমি ওই দুজনকে এত প্রশংসা করে যাচ্ছ তখন থেকে, যে দুটো যুগে ভাগ করা দেওয়া হয়েছে বায়োটেকনোলজিকে, বিবিসি এবং এবিসি। বেটা এবিসি কে বলা হয় মডার্ন বায়োটেকনোলজি। গোছাও এমসিকিউ গুলো। এবিসি কেই বলা হয়ে থাকে মডার্ন বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি আফটার কোহেন এন্ড বয়ার। ওদের কন্ট্রিবিউশন কি আসছি বলবো, দেখবে কি ইন্টারেস্টিং। এই কোহেন বয়ারের পরে গোটা পৃথিবীতে শুরু হয়ে গেল আরডিটি এবং আরডিটির জয়যাত্রা। সো এর পরে যে কাজকর্মগুলো শুরু হলো ওয়ার্ল্ডের বিভিন্ন লিডিং রিসার্চ ল্যাবে, বায়োটেকনোলজির যে কাজগুলো সেগুলো কিন্তু বেসড অন আরডিটি। মন দিয়ে গোছাবে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ডিফারেন্সটা দেখো। ও তুমি আগেই বলে নিয়েছো রিকম্বিনেন্ট ডিএনএ মানে কাইমেরিক ডিএনএ মানে আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড ডিএনএ। তাহলে কি এই দুজন ভদ্রলোক পৃথিবীতে প্রথম আর্টিফিশিয়ালি ডিএনএ কনস্ট্রাক্ট করেছিলেন? ফোন দিয়ে ক্লাস করলেই অনেক এমসিকিউর উত্তর পেয়ে যাবে। একেবারে সঠিক, হ্যাঁ। তো প্রথম যে আরবিটির কাজ এরাই করেছিলেন। দেখেছো আমার ওই ডেফিনেশন গুলো যেগুলো দিয়ে এসেছিলাম কিভাবে কাজে লাগছে, কতটা সাইন্টিফিক। সো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি সাহায্যে আমরা আর্টিফিশিয়ালি ডিএনএ ক্রিয়েট করতে পারি, যাকে রিকম্বিনেন্ট ডিএনএ বা প্রাইমেরিক ডিএনএ। আমি ভেক্টর কনসেপ্ট পড়াতে গিয়ে তোমাদের আর প্লাজমিডের কথা বলবো, রিকম্বিনেন্ট প্লাজমিড। ওটাও একটা কাইমেরিক ডিএনএ, যেখানে কি হয় একটা ডিএনএ এর মধ্যে কোনো ফরেন ডিএনএ ফ্র্যাগমেন্ট উইথ ডিজায়ার্ড জিনকে লাইগেট করা যায়, জোড়া যায়। আসবো বলবো। সো অ্যাডভান্সমেন্টের জায়গাটা নিশ্চিত ক্লিয়ার হচ্ছে বেসড অন আরডিটির উপর বেস করে কাজকর্মগুলো হতো। তোরা বলবি শান্তনুদা কিছু অ্যাপ্লিকেশন বলো যেগুলো আগে হতো না, কোহেন বয়ার আসার পরে শুরু হলো। হ্যাঁ নিশ্চয়ই বলবো। প্রথমেই যেটা বলার সেটা হলো ট্রান্সজেনেসিস শুরু হয়ে গেল। নেক্সট যেটা হলো জিন ক্লোনিং, জিন থেরাপি। কনসেপ্ট গুলো বুঝো। ট্রান্সজেনেসিস, জিন ক্লোনিং, জিন থেরাপি, ভ্যাকসিন প্রিপারেশন। আগে যেমন একটা সময় ছিল যখন হিট কিল্ড ভ্যাকসিন ইউজ করা হতো, তোমরা নিশ্চয়ই শুনেছো আগে হিট কিল্ড ভ্যাকসিন ইউজ করা হতো। এখন এই বায়োটেকনোলজি এসে যাওয়ার ফলে এই আরডিটির জন্য বায়োটেকনোলজি ফিল্ডে এতটাই অ্যাডভান্সমেন্ট হয়েছে, এখন আরো অনেক কাটিং এজ ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, যে ভ্যাকসিন গুলোর নাম অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। এগুলো তোমরা পড়বে, ক্লাস 12 এর একটি চ্যাপ্টার রয়েছে ওখানে পাবে, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে ভ্যাকসিন পড়তে গিয়ে পড়বে। আগে ইউজ করা হতো হিট কিল্ড ভ্যাকসিন, মানে কোনো হিট কিল্ড ভাইরাসকে ওই ভ্যাকসিনের থ্রু তোমার বডিতে ইনজেক্ট করা হতো। এখন ওসব গল্প নেই, এখন লাইভ ভাইরাসকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তোমার শরীর। তো সে কি মরে যাবো যে? না, কোনো চিন্তা নেই, কারণ ওই ভাইরাসগুলোর কোনো রোগ সৃষ্টি করার ক্ষমতা নেই। আরডিটির হেল্প নিয়ে ও রোগ সৃষ্টি করার জন্য রেসপন্সিবল জিনটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়, মানে ওটাকে সুইচ অফ করে বা ডিঅ্যাক্টিভেট করে রেখে দেওয়া হয়। এগুলোকে অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন বলে। ভাবো বায়োটেকনোলজি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। এই অ্যাডভান্সমেন্টটা গ্রোয়িং রিসার্চ ফিল্ড, এখনো রিসার্চ চলছে, কিন্তু দিনে দিনে কোন জায়গায় কোন স্তরে গিয়ে পৌঁছচ্ছে। এবং ইয়েস, এটা অবভিয়াসলি মাথায় রাখবে যে আমাদের হিউম্যান ওয়েলফেয়ার এবং সোসাইটি ডেভেলপমেন্টই কাজে আসছে। যাই হোক, ভিএসসিসিআই ভ্যাকসিন প্রিপারেশন। সো দাদা এইগুলো কম বেশি মাথায় রাখবে। ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ আরডিটি, ট্রান্সজেনেসিস, জিন ক্লোনিং, জিন থেরাপি, ভ্যাকসিন প্রিপারেশন এটসেট্রা। যত্ন করে গুছিয়ে নাও। দাদা হ্যাঁ বাবা, দাদা বলছিলাম আরডিটি কি কোহেন এন্ড বয়ার হবে? আমি বললাম প্রথম আর্টিফিশিয়াল ডিএনএ কনস্ট্রাক্ট করেছিলেন কোহেন এবং বয়ার। আরডিটির প্রথম অ্যাপ্লিকেশন, ফার্স্ট সাকসেসফুল অ্যাপ্লিকেশন হয়েছিল কোহেন বয়ারের দ্বারাই। এবং ওদের কন্ট্রিবিউশনটা আমি এক্ষুনি ছবি এঁকে দেখাবো। আগে এই দুটো টাইপ বুঝে নাও, বিবিসি ভার্সেস এবিসি। আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। তবে স্যার নতুন এসে যায় বলে পুরনো কিন্তু হারিয়ে যায় না। যতই বিরাট কোহলি মাতামাতি করুক না কেন, খুবই ভালো প্লেয়ার, তা বলে সচিন টেন্ডুলকার পৃথিবী কোনোদিনও ভুলে যাবে।
তো যে ডন সে ডনই থাকে। তো মজার জায়গাটা হলো স্যার, যতই মডার্ন বায়োটেকনোলজিতে অ্যাডভান্সমেন্ট গুলো এসে যাক না কেন, মানে আরবিটির এখন হিউজ অ্যাপ্লিকেশন সরি আমরা দেখতে পাবো চারপাশে, সেটা একদিক থেকে ভালো। তাহলে এটা ভেবো না যে এই ফার্মেন্টেশন প্রসেসের যে অ্যাপ্লিকেশন গুলো থ্রু আমরা ডিফারেন্ট প্রোডাক্ট পেতাম সেগুলো বন্ধ হয়ে গেছে, না। কলকাতার বা যে কোনো বড় মেট্রো সিটির রাস্তার অলিতে গলিতে স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে সাউথ ইন্ডিয়ান স্টল তোমরা খুঁজে পাবেই, সেখানে ইডলি ডোসা এগুলো তোমরা পাবেই, অনেকে খেয়েছো বা খাওনি, খাবে। এগুলো প্রত্যেকটাই বাবান ফার্মেন্টেড প্রোডাক্ট। ইডলি ডোসা যেগুলো খাও সবই ফার্মেন্টেড প্রোডাক্ট। এখন কি অ্যালকোহলিক বেভারেজ তৈরি হয় না হয়? এখন কি কার্ড চিজ হয়? দাদা নেক্সট অর্থাৎ দাদা হ্যাঁ বাবা, এই যে বিবিসি যে এখানে অ্যাপ্লিকেশন গুলো বললেন, ওখানে তো তাহলে জিন মডিফিকেশন হতো না, তো নর্মাল ফার্মেন্টেশনের মাধ্যমে না 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 না, হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক। জিন মডিফিকেশনের যে গল্পগুলো সেটা আরটিসির অ্যাপ্লিকেশন, এটা মডার্ন বায়োটেকনোলজি, মানে কোহেন বয়ের মার্কেটে আসার পরে শুরু হলো। বললাম না, ফার্স্ট সাকসেসফুল অ্যাপ্লিকেশন আরবিটির কোহেন বয়ের দ্বারাই হয়েছিল। তার আগে যেটা হতো, যে প্রসেস গুলো মানে যে প্রসেসের থ্রু বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন থ্রু আমরা ডিফারেন্ট প্রোডাক্ট পেতাম, সেটা কমপ্লিটলি ডিপেন্ড অন ফার্মেন্টেশন প্রসেস, সন্ধান প্রক্রিয়া। তো আলাদা করেই দিয়েছে। যেমন পরের জায়গা, হ্যাঁ বাবা কি বললি আবার বল, কথাটা কেটে কেটে আসছে, মানে আসতে হয়ে যাচ্ছে, স্পিকারটাকে একটু কাছে নিয়ে গিয়ে বল। স্যার বলছে যে স্যার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ডিফারেন্সটা মানে বুঝতে পারছি না একটু। আচ্ছা আচ্ছা, এটা আমি আগেই বলে এসেছি, মানে পাস্ট টেন্স হয়ে গেছে প্রশ্নটা, কখন করলি না এখন করলি কেন, তখনই তো প্রশ্নটা করবি। এটা পাস্ট টেন্স হয়ে গেছে, অলরেডি বুঝিয়ে দিয়েছে। আমি তখন চিৎকার করে করে বললাম সবাইকে যে বাবান আরবিটি হলো কমন স্টেপ কার না, বোথ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাজ ওয়েল অ্যাজ বায়োটেকনোলজি। তুমি বায়োটেকনোলজির কোনো কাজ করো বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কোনো কাজ করো, তোমাকে আরডিটির কিছু প্রসেস আছে, কিছু প্রসিডিওর রয়েছে যেগুলো ইউ হ্যাভ টু ফলো, তোমাকে ফলো করেই করতে হবে। আমি বললাম যে আরডিটির প্রয়োগ অ্যাপ্লিকেশন জেনেটিক ইঞ্জিনিয়ারিংও হবে, বায়োটেকনোলজিতেও হবে। তুমি বায়োটেকনোলজিক্যাল কোনো কাজ করো বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কোনো কাজ করো, মানে জিন ম্যানিপুলেশনের কাজ করো, তোমাকে আরডিটির কিছু স্টেপ রয়েছে যেগুলো ফলো করতে হবে, কিছু প্রসেস বা প্রসিডিওর রয়েছে, যেগুলো আমি পড়াবো, সেটা নিয়েই যে এই চ্যাপ্টার প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি, সেগুলো ফলো করতে হবে। এটা হলো জায়গা। আরডিটিতে কি করা হয়, যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং তফাৎ জিজ্ঞেস করলো, আরডিটিতে আমরা আর্টিফিশিয়ালি ডিএনএ কনস্ট্রাক্ট করি আরডিটির হেল্প নিয়ে। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বললাম, ওই যে শেয়ার করলাম যে একটা স্পেসিফিক কোন ইন্ডিভিজুয়াল জিন ম্যানিপুলেশন অথবা এন্টায়ার জিনোম ম্যানিপুলেশন, কিন্তু এই স্পেসিফিক কোন জিন বা এন্টায়ার জিনোম ম্যানিপুলেট করতে গেলেও আপনাকে আরডিটির হেল্প নিতেই হবে। এইটা নিয়ে করতে চেয়েছি। এবারে যাই, হ্যাঁ প্রশ্ন করা হয়ে গেলেই বাবা একটু দায়িত্ব নিয়ে মিউটটা কিন্তু করি, সারাউন্ডিংস এর আওয়াজগুলো আসছে, এইটুকু কোঅপারেট করবে। খুব সিরিয়াস ক্লাস হচ্ছে, তাহলে কোনো ডিস্টারবেন্স হবে। পরের জায়গা, একটু না বললেই নয়, এই দুজন ভদ্রলোক যাদের কুর্নিশ না জানালে পড়াশোনায় অসমাপ্ত রয়ে যাবে, কোহেন এন্ড বয়ের। এই টার্মগুলো এনসিইআরটিতে আছে, কিন্তু আলাদা করে এদের ইম্পর্টেন্সের জায়গাটা বলা নেই, যে কেন এরা এতটা আলোচিত। কোহেন বয়ের এমন কি করেছিলেন যার জন্য তুমি এত এদের প্রশংসা করলে এবং বললে নাকি কোহেন বয়ের আসার আগে এবং পরে বায়োটেকনোলজি দুটো এরায় ডিভাইড হয়ে গেছে, এবারে বুঝতে পারবে। ভদ্রলোকগুলো কি ইন্টারেস্টিং মাথা মেরেছে দেখ। ওনারা একটা অ্যাম্ফিবিয়ান ডিএনএ নিয়েছিলেন, ঠিকই শুনছো, মন দিয়ে বোঝো, একটা অ্যাম্ফিবিয়ান ডিএনএ নিয়েছিলেন। আমি ছবি এঁকে দেখাচ্ছি, কিচ্ছু লিখবো না, দেখেন। ওই অ্যাম্ফিবিয়ান ডিএনএটাকে ওরা কি করেছিলেন, রেস্ট্রিকশন ডাইজেশন করেছিলেন। তাকাও, আবারও বলছি মন দিয়ে বোঝো। ধরে নিন এটা একটা ফ্র্যাগমেন্ট অফ অ্যাম্ফিবিয়ান ডিএনএ, আমি একটা সিম্পল ফ্র্যাগমেন্ট দেখাচ্ছি। এটা একটা সিম্পল ফ্র্যাগমেন্ট অফ অ্যাম্ফিবিয়ান ডিএনএ, যেখানে একটা মজার জিন রয়েছে, এটাকে বলা হয় আরআরএনএ জিন। এই জিনটা ট্রান্সক্রাইব হলে রাইবোজোমাল আরএনএ তৈরি হয়, আরআরএনএ জিন। ওনারা কি করলেন, ওনারা বললেন এই কাঁচি দিয়ে কেটে ফেলতো কচু পোড়া। হ্যাঁ সত্যিই তাই করেছিলেন, কাঁচি দিয়ে, এখানে রেস্ট্রিকশন সাইট রয়েছে, পড়াবো আমি, ঘ্যাটাংফু করে দিয়েছিলেন এই ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে। ফলে স্যার এখানে আপনি কি পাবেন, কেন, খুব সিম্পল, এই কাঁচিগুলো ইজ নাথিং বাট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, এটাকে বলা হয় রেস্ট্রিকশন ডাইজেশন।
রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে পড়াবো, এনসিআরটি প্রত্যেকটা গ্রাফ, ডায়াগ্রাম, ফিগার, কনসেপ্ট ক্লিয়ার করবো। একে বলা হয় রেস্ট্রিকশন ডাইজেশন। মন দিয়ে বুঝুন। উনি কি করলেন না কাট করে দিলেন। তাহলে কাট করে দিলে কি পাবি? এই যে বাবা, এই একটা টুকরো পাবি, নেক্সট এই একটা টুকরো পাবি, এই দেখ বাবা, আর এই একটা টুকরো পাবি, তিনটে টুকরো পাবি না? রেস্ট্রিকশন ডাইজেশন করে দিয়েছি। আমি বললাম এদের মধ্যে যেটাকে আমি ডার্ক করে দিচ্ছি, সেটাকে তোমরাও ডার্ক করে দেবে, এটাই হলো আরআরএনএ জিন, মাঝখানের যে পার্টটা রয়েছে। তার মানে স্যার এই ডিএনএ ফ্র্যাগমেন্টটা আমাদের কাজের, আমাদের নয়, মানে কোহেন বয়ারের। ওনারা এই কাট করে ডিএনএ ফ্র্যাগমেন্ট থেকে আরআরএনএ জিনটা যে ডিএনএ এর মধ্যে রয়েছে সেটাকে আইসোলেট করেছিলেন। মন দিয়ে বুঝুন। এবারে কি করেছিলেন? এইবারে মজার জায়গা হলো একটা প্লাজমিড নিয়েছিলেন। প্লাজমিডের নাম তোমরা শুনেছ, যদিও জানি না কে কতটা বিশদে জানো। আমি পড়াবো ভেক্টর কনসেপ্ট পড়াতে গিয়ে, ওখানে ক্লোনিং ভেক্টর পড়াতে গিয়ে আমি প্লাজমিডের নাম বলি, মানে প্লাজমিড কনসেপ্ট ক্লিয়ার করবো। এই দেখো ছবিটা খুব মন দিয়ে ভালো করে দেখো। ওনারা কি করলেন? একটা প্লাজমিড নিয়েছিলেন যার নাম ছিল PSC101, এর নাম ছিল PSC101। একটা প্লাজমিড নিয়েছিলেন। মজার জায়গা হলো স্যার এই প্লাজমিডটাকে উনি ইকোআর1 দিয়ে কাট করেছিলেন। মানে এই যে এনজাইম গুলো দেখছো কাঁচি দিয়ে দিয়েছি, এনজাইম গুলোর নাম জেনে রাখবে, ইকোআর1, যেটা দিয়ে রেস্ট্রিকশন ডাইজেশন করা হয়েছে। সরি, ওই সেম কাঁচি দিয়ে, ওয়ান্স এগেইন ওই ইকোআর1 সেম কাঁচি দিয়ে, ছবি দেখো ভালো করে, উনি রেস্ট্রিকশন ডাইজেশন করলেন। এই দেখো, তাহলে কি পাবো? এই একটা ফ্র্যাগমেন্ট, এই একটা এন্ড, আর এই একটা এন্ড। শান্তনুদা, দুটো এন্ড দেখে মনে হচ্ছে যেন একে অন্যের এক্সাক্ট একটা খাপে খাপ হয়ে যাবে বা মিলে যাবে, এরকম একটা ব্যাপার। একদম ঠিকই দেখেছো বা ঠিকই ভেবেছো। এই দেখো ছবিটা খেয়াল করে দেখো। মানে এই এন্ড গুলোকে বলা হয় কস এন্ড বা কোহেসিভ এন্ড। ইউ আর কোয়াইট ফ্যামিলিয়ার অ্যাবাউট স্টিকি এন্ড, তোমরা নাম শুনেছো, পড়াবো আমি যখন ব্লান্ট কাট, স্ট্যাগার্ড কাটের কথা বলবো রেস্ট্রিকশন নিউক্লিয়াস পড়াতে গিয়ে, এনসিআরটি তে রয়েছে, তখন আমি এই স্টিকি এন্ডের কথা বলবো, যাকে কস এন্ড বা কোহেসিভ এন্ড বলে। এই এন্ডটা জেনারেলি বায়োটেকনোলজিক্যাল পারপাসে বড্ড ইউজফুল, ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়। এবার ওনারা কি করেছিলেন? স্যার এটা তো আরআরএনএ জিন, যে ডিএনএ ফ্র্যাগমেন্টটা থেকে রয়েছে, সেই ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে জুড়ে দিয়েছিলেন, লাইগেট করে দিয়েছিলেন এই PSC1 এর মধ্যে। মন দিয়ে বোঝো, এর মধ্যে এখানে জুড়ে দিয়েছিলেন, নীলের মধ্যে লাল, নীলের মধ্যে লাল। এই দেখো, হ্যাঁ, এর মধ্যে জুড়ে দিয়েছিলেন, ফিট করে দিয়েছিলেন, দেখবে সুন্দর করে, এবং তৈরি করেছিলেন। এটাকেই বলা হয় রিকম্বিনেন্ট প্লাজমিড, আর প্লাজমিড ব্র্যাকেটেড একটা এক্সাম্পল অফ কাইমেরিক ডিএনএ। তোরা বলবি শান্তনু, রিকম্বিনেন্ট প্লাজমিড বলে তো আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড প্লাজমিড, একে বলা হয় আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড প্লাজমিড। ইনভিট্রো ল্যাবে বানিয়েছিলেন। গল্প দেখেছো? তো বোঝা গেল এদের কন্ট্রিবিউশনের জায়গাটা ইজ দ্য ফার্স্ট সাকসেসফুল অ্যাপ্লিকেশন অফ আরডিটি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আমি প্রমাণ করেছিলাম যার সাহায্যে আমরা আর্টিফিশিয়াল ডিএনএ কনস্ট্রাক্ট করি। সো এই কাইমেরিক ডিএনএ বা যেটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ বলি, তৈরি করা যায়। ওনারা প্রথম তৈরি করেছিলেন এই রিকম্বিনেন্ট প্লাজমিড, অর্থাৎ একটা ব্যাকটেরিয়াল প্লাজমিডের মধ্যে ইনসার্ট করে দিয়েছিলেন একটা অ্যাম্ফিবিয়ান ফ্র্যাগমেন্ট। এই যে ফ্র্যাগমেন্টটা, এটা কিন্তু ডিফারেন্ট স্পিসিসের, এটা কিন্তু অ্যাম্ফিবিয়ান ফ্র্যাগমেন্ট। এই যে বললাম না, এটা কিন্তু অ্যাম্ফিবিয়ান আরআরএনএ জিন, মাথায় রেখো। যেটাকে লাইগেট করে নিয়েছেন কোথায় না, একটা ব্যাকটেরিয়াল প্লাজমিডের মধ্যে। ভেরি ইন্টারেস্টিং। এবং স্যার জুড়লো কিভাবে? ওই যে দো বুন্দ জিন্দেগি কি, স্যার আঠা আছে, কোনো চিন্তা করবেন না, এই আঠার নামটা লিখে নেবেন লাইগেজ, অ্যানাদার এনজাইম। লাইগেজ দিয়ে জুড়ে দিয়েছিলেন এবং প্রথম তৈরি করেছিলেন কাইমেরিক ডিএনএ। দ্যাটস নাথিং বাট আর প্লাজমিড, রিকম্বিনেন্ট প্লাজমিড। যত্ন করে গুছিয়ে নাও। কোহেন বয়ার কি বাবা? কসেন্ট মানে হলো চটচটে এবং আঠালো পদার্থ, যেটাকে কোহেসিভ এন্ড বলা হয়। খুব ঠান্ডা মাথায় খেয়াল করে দেখ, অলরেডি আমি রেস্ট্রিকশন ডাইজেশন করে যে আরআরএনএ জিনটাকে পেয়েছি, আমি পাইনি, কোহেন বয়ার পেয়েছিলেন,
তারও কিন্তু দুটো কস এন্ড বা কোএসিভেন্ট রয়েছে। কস এন্ড মানে চটচটে আঠালো প্রান্ত, এবং এই প্রান্তগুলো বায়োটেকনোলজিক্যাল পারপাসে যখন আমরা আরডিটির কাজ করি প্রচন্ড ইউজফুল হয়। কেন ইউজফুল হয় না, আমি সেম এনজাইম দিয়ে আমি এই PSC 101 কেও কাট করেছি, তাহলে বুঝতে পারছেন এখানেও দুটো স্টিকি এন্ড বা যেটাকে কস এন্ড বলে তৈরি হয়ে গিয়েছে। আমি চাইলেই এই ফ্র্যাগমেন্টটাকে এই ফ্র্যাগমেন্টের মধ্যে খাপে খাপ বসিয়ে দিতে পারবো, খালি জোড়ার জন্য একটা এনজাইম লাগবে, দ্যাটস কল্ড লাইগেজ। তো যে এনজাইম গুলো নরমালি এই স্ট্যাগার্ড কাট করে থাকে, স্ট্যাগার্ড কাটের রেজাল্ট হলো কস এন্ড বা কোএসিভেন্ট, সেই এনজাইম গুলো বায়োটেকনোলজিক্যাল পারপাসে খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। গুলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড কি বাবা? তাহলে কাইনেটিক ডিএনএ কি? এক একজন করে বল, এতজন বললে ঠিক করে উত্তর। কাইনেটিক হ্যাঁ কোনটা বল? ডিএনএ কোনটা, মানে আচ্ছা, কাইনেটিক কাইমেরিক ডিএনএ মানে রিকম্বিনেন্ট ডিএনএ। এটা একটা এমসিকিউ এসেছে বলে যাতে ম্যাক্সিমাম সেফ সিকিউর থাকো, যা পেয়েছি বাচ্চাদের তুলে দিচ্ছি, পরীক্ষায় দিলে গুলিয়ে ফেলো না। রিকম্বিনেন্ট ডিএনএ কে বলা হয় কাইমেরিক ডিএনএ। আমি তো লিখেই দিয়েছি আর প্লাজমিড, এটাকে আমরা কাইমেরিক ডিএনএ বলতে পারি। কেন না, এই প্লাজমিডের মধ্যে একটা ডিফারেন্ট স্পিসিসের ডিএনএ ফ্র্যাগমেন্ট লাইগেট করা আছে, সেই আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড প্লাজমিডটাকে বলা হয়ে থাকে আর প্লাজমিড অলসো কল্ড কাইমেরিক ডিএনএ। চিন্তা কি আছে? যাবো পরের জায়গা, নেক্সট। হ্যাঁ বাবা বল। হ্যাঁ বল। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ না বাবা, এই যে স্টিকি এন্ড গুলো দেখতে পাচ্ছিস এটা কি সিঙ্গল স্ট্যান্ডার্ড না? এই যে পার্টটা দেখতে পাচ্ছিস ধরনের, এটা একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট, এটা একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট। হ্যাঁ, এই দুটো ডাবল স্ট্র্যান্ড, এই দুটো ডাবল স্ট্র্যান্ড, কিন্তু যেটা ওভারহ্যাং হয়ে আছে এটা সিঙ্গল স্ট্যান্ডার্ড। ডিএনএটা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড, কিন্তু এই যে দেখতে পাচ্ছিস না যে এই যে এক্সটেন্ডেড পার্ট গুলো যেগুলো ওভারহ্যাং হয়ে আছে এটা সিঙ্গল স্ট্যান্ডার্ড। আরে তবেই না এই সিঙ্গল স্ট্যান্ড এই সিঙ্গল স্ট্যান্ডের সঙ্গে বাইন্ড করবে, আরে তবেই না এই সিঙ্গল স্ট্যান্ড এই সিঙ্গল স্ট্যান্ডের সঙ্গে বাইন্ড করবে। ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড, কিন্তু এই যে এক্সটেনশন গুলো দেখতে এগুলো সিঙ্গল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, যাবো পরের জায়গা, নেক্সট। আবারও একবার হেডিং দিয়ে দাও, এটা কোহেন বয়ারের কন্টিনিউশনটা একটা সিম্পল ছবির মাধ্যমে বুঝিয়ে দিলাম। আবার একবার হেডিং দিয়ে দাও, টাইপ। বায়োটেকনোলজিকে আরো কিছু টাইপে ভাগ করা হয়েছে, তারপরে আমি ইনগ্রেডিয়েন্টে ঢুকবো যে বায়োটেকনোলজি কাজ করতে গেলে কি লাগবে না লাগবে আসবো বলবো। তো আগে নিয়ে নাও বায়োটেকনোলজিকে আরো এখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক কি স্যার? এগুলোর নাম শুনেছো এবং এগুলো রিলেটেড এমসিকিউ তোমরা অলরেডি দেখেছো, ভেরি ইম্পর্টেন্ট ফর ডিটারমিনেন্স। আমি রিকোয়েস্ট করেছিলাম বাবা যে প্রশ্ন করা হয়ে গেলে একটু দায়িত্ব নিয়ে মিউট করতে হবে, একটু কাইন্ডলি নিজেদের মিউট রাখো, যেই প্রশ্ন করা হয়ে যাবে একটু কেয়ারফুল থাকো। প্রথমেই যেটা বলবো আমি, রেড বায়োটেকনোলজি। নেক্সট খুব ইম্পর্টেন্ট জায়গা ব্লু বায়োটেকনোলজি, কিন্তু খুব সিম্পল, কিচ্ছু নেই, একটু বুঝে নেওয়া এমসিকিউ গুলো। নেক্সট আছে গ্রিন বায়োটেকনোলজি, নেক্সট আছে হোয়াইট বায়োটেকনোলজি, অ্যান্ড লাস্ট আছে বেটা গ্রে বায়োটেকনোলজি। ইয়েস, গোছাও। রেড বায়োটেক, ব্লু বায়োটেক, গ্রিন বায়োটেক, হোয়াইট বায়োটেক, গ্রে বায়োটেক, এতগুলো টাইপ অফ বায়োটেকনোলজি রয়েছে। তোমরা বিশান্ত হোয়াট ইজ রেড বায়োটেকনোলজি? তোমরা নিশ্চিত ডাক্তারবাবুদের, তোমরা পছন্দ করে ডাক্তারবাবু হয়ে 4 টাকা কিনবে, দেখবে গাড়ির সামনে বা পেছনে লাল কালারের প্লাস সাইন দেওয়া আছে না। রেড মানে সবসময় ডেঞ্জারাস বা খতরনাক নয়, রেড মানে হলো এমার্জেন্সি, লাল রংটার মানে হলো ইমার্জেন্সি। তো বুঝতেই পারছো রেড বায়োটেকনোলজি মানে মেডিকেল ফিল্ডে, মেডিকেল বায়োটেকনোলজি। মেডিকেল ফিল্ডে বায়োটেকনোলজির যে সাকসেসফুল অ্যাপ্লিকেশন গুলো সেগুলোকে বলা হয়ে থাকে রেড বায়োটেক। ইউ আর কোয়াইট ফ্যামিলিয়ার অ্যাবাউট বায়ো ইনস্ট্রুমেন্টেশন, তোমরা মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারেই পড়বে। ইসিজি, ইইজি, এমআরআই, ডপলার, ডায়ালাইজার, এই যে কনসেপ্ট গুলো তোমরা নাম কম বেশি নিয়েছো, এক্স রে, এগুলো পুরোটাই বায়ো ইনস্ট্রুমেন্টেশনের আন্ডারে পড়ে। সিটি স্ক্যান, এরা প্রত্যেকটাই এগুলোকে বায়ো ইনস্ট্রুমেন্টেশন। বায়োলজির সঙ্গে টেকনোলজি মানে বায়োটেকনোলজির একটা অ্যাপ্লাইড ফিল্ড, যেটা আমাদের মেডিকেল সায়েন্সটাকে আরো এনরিচ করেছে, আরো অ্যাডভান্স করেছে, মানে আরো ডেভেলপ করেছে। তো বুঝতেই পারছেন এটাকে বলা হয়ে থাকে রেড বায়োটেকনোলজি। আসছে ব্লু বায়োটেকনোলজি। ব্লু মানেই পানি পানি পানি, ব্লু হ্যাড পানি পানি, তার মানে বুঝতেই পারছেন ব্লু বায়োটেকনোলজি মানে ইজ আ ওশিয়ান বায়োটেকনোলজি, ওশিয়ান বায়োটেকনোলজি। অর্থাৎ বুঝতেই পারছেন
সামুদ্রিক বা জলজাত যে অর্গানিজম গুলো তাদের কালচার করা এবং তাদের থেকে ডিফারেন্ট কম্পোনেন্ট আহরণ করা। আই থিঙ্ক ইউ আর কোয়াইট ফ্যামিলিয়ার অ্যাবাউট পিসি কালচার, অ্যাকোয়া কালচার, এই নামগুলো তোমরা কম বেশি শুনেছো। পার্ল কালচার, এই নামগুলো তোমরা শুনেছো। সেলফিশ কালচার, এই সেলফিশ মানে স্বার্থপর নয়, মোলাস্কের কথা বলছি। তো চিংড়ি, কাঁকড়া, ক্রাস্টাসিয়ান্স এদের কালচার করা, যারা ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট অ্যাকোয়াটিক অর্গানিজমস এদের কালচার করা। পার্ল কালচার, এটাও একটা অ্যাকোয়া কালচারের মধ্যে পড়ে, খুব ইম্পর্টেন্ট ফর নিটানেন্স। বিভিন্ন ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট মাছ চাষ করা, পিসি কালচার বা ফিশারি বলা হয়। সো এই সমস্ত ফিল্ডে বায়োটেকনোলজির যে সাকসেসফুল অ্যাপ্লিকেশন, যেগুলো এই ফিল্ড গুলোকে এনরিচ করেছে বা সমৃদ্ধ করেছে, বুঝতে পারছেন, সেটা পুরোপুরি পড়ে যায় ব্লু বায়োটেকনোলজির আন্ডার। এবার আসছি গ্রিন বায়োটেকনোলজি। গ্রিন বায়োটেকনোলজি হলো, গ্রিন মানে সবুজ, সবুজ মানে হলো ভেজিটেশন। এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, বুঝিয়ে নেবে এমসিকিউ গুলো। এগ্রিকালচারেই সবচাইতে বেশি নাওএডেজ ইউজ করা হচ্ছে বায়োটেকনোলজিকে ফর দ্য ফরমেশন অফ জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, জিএমসি বলা হয়ে থাকে। তোমরা শুনেই একটু আগে বলছিলাম যে গোল্ডেন রাইস তৈরি করা, বা আমি একটু আগেই বলছিলাম যে রাউন্ড আপ রেডি, বা ওই হিরোডিন ফরমেশন ব্রাসিকা নেপাসের মধ্যে, বা ড্রট রেজিস্ট্যান্ট প্লান্ট তৈরি করা। তো এই পুরো কাজটাই, এগুলো কি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, এই পুরো কাজটাই কিন্তু মাথায় রাখবে এগ্রিকালচারাল বায়োটেকনোলজির আন্ডারে। বা ধরে নাও ডিফারেন্ট সল্ট টলারেন্ট ভ্যারাইটি অফ রাইস তৈরি করা, বা টেম্পারেচার টলারেন্ট ভ্যারাইটি অফ রাইস তৈরি করা, ড্রট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি অফ রাইস তৈরি করা। সো এই জায়গাগুলো মাথায় রাখবে, বায়োটেকনোলজি না থাকলে হতোই না। এই আমপানে তোমরা কেউ যাওইনি, আমরা যারা সুন্দরবনে কম বেশি গিয়েছিলাম আমপানের পরবর্তী সময়ে, গ্রামের পর গ্রাম, ক্ষেতের পর ক্ষেত কিন্তু জলের তলায় চলে গিয়েছিল। স্বভাবতই একটা লেয়ার অফ, মানে সমুদ্রের জল ঢুকে পড়েছিল, তো একটা মাটির উপর একটা লেয়ার অফ সল্ট ডিপোজিশন হয়ে গেছে। ফলে নর্মাল কিন্তু ওখানে আর যে প্লান্ট ভ্যারাইটি গুলো, যে রাইস গুলো, ধান গুলো নর্মালি সুন্দরবনে চাষ হতো, এখন আর সেগুলো কিন্তু চাষযোগ্য রইল না, ফলন অনেকটাই কমে যাচ্ছে। চিন্তার কথা নেই, কারণ এটা সত্যি একটা বিপদ হলেও এর সমাধান রয়েছে। আমাদের ধান্য গবেষণাগারে কিন্তু এই সল্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি অফ প্লান্ট তৈরি করা আছে। সেই সিড গুলো যদি আপনি কাল্টিভেট করেন, তারা ওই সল্ট স্ট্রেসটাকে টলারেট করতে পারে এবং বেশি ফলন দেবে। ভাবো তো, কাজ বায়োটেকনোলজি ছিল, না থাকলে কি হতো, আমাদের এই রিসোর্সটাই পাওয়া যেত। কারণ যতই আমরা লাফালাফি করি না কেন, আমরা টেকনোলজিতে উন্নত হচ্ছে, কিন্তু কনক্লুশন একটাই আসবে, ভারতবর্ষ কিন্তু এখনো কৃষি প্রধান দেশ। তার অ্যাডভান্সমেন্ট না হলে কিন্তু কোনো কিছুই প্রযুক্তি দিয়ে কোনো লাভ হবে না। তাই এগ্রিকালচারাল ফিল্ডে বায়োটেকনোলজি সাকসেসফুল ইউজ, এটা গ্রিন বায়োটেকনোলজির আন্ডারে পড়ে। হোয়াইট, হোয়াইট মানে দুধ, হোয়াইট মানে ডিম, আর এই দুটোই পড়ে ডেয়ারির আন্ডার। তো ডেয়ারি বায়োটেকনোলজি, তোমরা নিশ্চিত জানো যে হাইব্রিডাইজেশন পদ্ধতির সাহায্যে, ক্রস ব্রিডিং এর সাহায্যে ডিফারেন্ট উন্নত ভ্যারাইটি অফ অ্যানিমেল আমরা তৈরি করতে পারছি, ডিফারেন্ট টাইপস অফ গরু তৈরি করতে পারছি। এছাড়া আমাদের টেবিল ব্রিড আছে, আমাদের লেইন ব্রিড আছে, ডুয়াল ব্রিড আছে, এগুলো পড়েছো। ডিফারেন্ট পোল্ট্রি বার্ডস কালচার করতে পারছি, কোনোটা মাংসের জন্য, কোনোটা ডিমের জন্য, অনেক ক্যাটলস কালচার করতে পারছি, কোনোটা দুধের জন্য, কোনোটা পশমের জন্য, প্রত্যেকে আমরা জানি। সো অবভিয়াসলি এই ডেয়ারি শিল্পে বা ইন্ডাস্ট্রিতে বায়োটেকনোলজিতে সাকসেসফুল ইউজ, এটা করবে হোয়াইট বায়োটেকনোলজি। লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্রে বায়োটেকনোলজি। বেটা গ্রে মানে হলো ধূসর, আর ধূসর মানেই হলো ধোঁয়া, ধোঁয়া মানেই হলো পলিউশন, আর পলিউশন জেনারেলি হয় ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে। সো এই রেট অফ পলিউশনটাকে ডিক্রিজ করার জন্য ইন্ডাস্ট্রিয়ালি বায়োটেকনোলজির যে সাকসেসফুল অ্যাপ্লিকেশন, একে বলা হয় বেটা ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি। ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি তোমরা পড়েই নিয়েছো, মাইক্রোবিয়াল সিওয়েজ ট্রিটমেন্ট। ইউ আর কোয়াইট ফ্যামিলিয়ার অ্যাবাউট প্রাইমারি ট্রিটমেন্ট, সেকেন্ডারি ট্রিটমেন্ট পড়বে, প্রচন্ড মজার, আমি বেশ মজা লাগে, খুব ইন্টারেস্টিং জায়গা, পড়তে পড়াতে দুটোই মজা লাগে। এগুলো পড়বে, নাকি কি টেনশনের কি ভয়ের ছেলেমেয়েরা নাকি বুঝে উঠতে পারে। খুব সিম্পল, খুব ইন্টারেস্টিং, কিভাবে আমরা মাইক্রোবসের সাহায্যে সিওয়েজ ট্রিটমেন্ট করতে পারি। তো এই রিসাইক্লিং এর কাজে ইউজ করা হয় বায়োটেকনোলজিকে। বুঝতেই পারছো, আমাদের রেট অফ পলিউশনটাকে কমানোর জন্য বায়োটেকনোলজিতে সাকসেসফুল ইউজ, এটা পুরোপুরি গ্রে বায়োটেকনোলজির আন্ডারে পড়বে। এটার একটা গ্রোয়িং রিসার্চ ফিল্ড, প্রচুর কাজকর্ম হচ্ছে, কারণ পৃথিবীতে রেট অফ পলিউশন বেটা এতটাই বেড়ে গেছে, তোমরা খুব ভালো করেই জানো, যার জন্য গ্লোবাল ওয়ার্মিং দায়ী, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এবং গ্লোবাল ওয়ার্মিং এর যেটা অ্যাডভার্স এফেক্ট, তোমরা অনেকেই মিডিয়ার দৌলতে দেখতে শুরু করেছো যে আন্টার্কটিকায় বরফ গলছে, এবং এর ফলে কিন্তু সমুদ্রের জলতল বাড়ছে।
এবং সব থেকে বিপজ্জনক সমুদ্র তীরবর্তী যে কান্ট্রিগুলো রয়েছে, সমুদ্রের জলতল একটু বেড়ে গেলেই কিন্তু সবার আগে সেই কান্ট্রিগুলোর নাম মিটে যাবে পৃথিবীর ম্যাপ বা মানচিত্র থেকে। ভারতবর্ষও সেরকম একটা দেশ, যেটা একটা ভালনারেবল জায়গাতে রয়েছে। তাই আমাদের কিন্তু সাবধানতা সচেতনতা অবলম্বন করতেই হবে, শুধু আমাদের নয়, গোটা পৃথিবীবাসীকে। অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের কৃতকর্মের ফল আমরা এখন ভোগ করছি। আমাদের দাদুরা, আমাদের বাপ মারা, তাদের জেনারেশন যে পলিউশন করে গেছে, তার রেজাল্ট এখন আমরা ফেস করছি। তাহলে স্যার আমরা যে এত বছরের পর বছর ধরে পলিউশন করে এলাম, এখন তো নয় কনভেনশন, এখন তো নয় সচেতনতা, এখন তো নয় অনেক সেমিনার হচ্ছে, এখন তো নয় অনেক কিছু সরকারি বা বেসরকারি অনেক কিছু স্টেপ নেওয়া হচ্ছে, নিয়ম কানুন, আইন কানুন প্রণয়ন করে। কিন্তু এতদিন যে ক্ষতি হয়ে গেছে তার ভরপাই কিভাবে হবে? কিচ্ছু করার নেই বাবান। তাই যার ধ্বংস আছে তার সৃষ্টি আছে, তার ধ্বংসও আছে। এই কনসেপ্ট মাথায় রেখে যতদিন পিছিয়ে রাখা যায় এই উপরওয়ালার একটা খুব সুন্দর সৃষ্টি পৃথিবীকে, সেইটুকু দায়িত্ব তোমাদের নিতে হবে। শুধু নিটেমস পাস করে ডাক্তার হয়ে কিছুটা নাম্বার ভালো পাওয়ার জন্য শান্তদার ক্লাস করলাম, করে একটা নিটেমসে ভালো একটা স্কোর করে ডাক্তার হয়ে গেলাম, নিজেরটা নিজের স্বার্থপরের মতন গুছিয়ে নিয়ে নিজের মতন করে ভালো রইলাম, সেটা ভালো থাকা নয়। কারণ যদি আমাদের সারাউন্ডিংস, আমাদের পরিবেশ ভালো না থাকে, তুমিও ভালো থাকবে না, তুমিও ভালো থাকতে পারবে না। তাই আমার বাচ্চাদের আমি সবসময় ক্লাসে মোটিভেট করি যে বায়োলজি পড়ার উদ্দেশ্য এটাই, ডিটেলস পাস করে শুধু ডাক্তার হওয়া নয়। তাই তোমাদের নেক্সট জেনারেশনের উপর দায়িত্ব, কিভাবে তোমরা কি করবে ভাবতে থাকো এবার, কারণ পৃথিবী সত্যিই কিন্তু বিপজ্জনক জায়গায় এগোচ্ছে। যাবো পরের জায়গা, নেক্সট। এরপরে যেটা বলবো সেটা হলো টুলস অফ বায়োটেকনোলজি। বলে হ্যাঁ, এইবার একটু একটু করে তুমি এনসিআরটির মধ্যে পুরোপুরি ঢুকে যাচ্ছ। এরপরে যেটা রয়েছে শেয়ার করবো, টুলস অফ বায়োটেকনোলজি। মানে তুমি তো বায়োটেকনোলজির কাজ করবে বললে, বললাম হ্যাঁ করবো তো। বল তাহলে কিভাবে করবে সেটা বললে না, তার জন্য তোমাকে কি দিতে হবে? তুমি বললে আমাদের বিরিয়ানি রেঁধে খাওয়াবে, বললাম হ্যাঁ খাও, যদিও আমি রাঁধতে জানি না। তোমার ভিতরে ধরে নিলাম তুমি বিরিয়ানি রেঁধে খাওয়াবে, তাহলে তোমাকে তার জন্য কিছু মেটেরিয়ালস ইনগ্রেডিয়েন্ট দিতে হবে। হ্যাঁ দিতে হবে, বল সেগুলো কি বলো? সেই লিস্টটি ফর্দ বানিয়ে দাও, তবে তো বিরিয়ানি। খাবো বলে তাকিয়ে বসে থাকলে খাওয়া হবে না, রাঁধতে হবে। কারণ রাঁধার জন্য কিছু মেটেরিয়াল লাগবে, সেগুলো কি? লেটস স্টার্ট, দেখতে থাকো। নাম্বার 1, সুন্দর করে গুছিয়ে নাও। প্রথমেই লাগে বেটা কিছু লাইসিং এনজাইম। সব এনজাইমের খেলা, বায়োটেকনোলজিতে যা লাগবে সব এনজাইমের খেলা। তো নাম বলবে না, নিশ্চিত বলবো, সেগুলো এমসিকিউ। যেমন স্যার, ইন কেস অফ প্লান্ট যে লাইসিং এনজাইম গুলো ইউজ করা হয়, নামগুলো নিয়ে রাখো বেটা। সেলুলেজ ইউজ করা হয়, পেকটিনেজ যেটা সেল ওয়ালকে ব্রেকডাউন করতে সাহায্য করে। এছাড়া কমন হলো লাইপেজ এবং প্রোটিনেজ, যেগুলো লিপিড এবং প্রোটিনকে মানে সেল মেমব্রেনকে ব্রেকডাউন করতে সাহায্য করে। গোছাও। তো ইন কেস অফ প্লান্ট ইউজ করা হয় সেলুলেজ, পেকটিনেজ, লাইপেজ, প্রোটিয়েজ। নেজ না করে এজ করে দাও, প্রোটিয়েজ, প্রোটিনকে ডাইজেস্ট করে বা ব্রেকডাউন করে। নেক্সট, অ্যানিমালদের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় বেটা? অ্যানিমালদের সেল ওয়াল থাকে না, অ্যানিমাল সেল মেমব্রেনকে র্যাপচার করার জন্য লাইসিং এনজাইম হিসেবে ওই লাইপেজ আর প্রোটিয়েজ এই দুটোই ইউজ করা হয়। আমরা প্রত্যেকেই জানি, রবার্টসনের মডেল দেখেছি বা আমরা ফ্লুইড মোজাইক মডেল আমরা পড়েছি, সেখানে জানি যে মেনলি কিন্তু সেল মেমব্রেনটা মেড আপ অফ লিপিড অ্যান্ড প্রোটিন। লিপিড এবং প্রোটিন, লিপিড বাইলেয়ার রয়েছে এবং তার মধ্যে প্রোটিন মলিকিউল গুলো পোতা বা গাঁথা রয়েছে। নেক্সট আসছি, শুধু তো অ্যানিমাল বা প্লান্ট নিয়েই রিসার্চ করলে হবে না গো, হোয়াট অ্যাবাউট ফানজাই? এই গ্রুপটা নিয়েও কাজ করবেন, অনেক কিছু রয়েছে। বললাম হ্যাঁ একেবারে ঠিক। ফানজাইদের সেল মেমব্রেন নয়, সেল ওয়াল রয়েছে। সেই সেল ওয়ালকে ব্রেকডাউন করতে গেলে কি লাগবে বেটা? কাইটিনেজ বলে একটা এনজাইম লাগবে। গোছাও এমসিকিউ গুলো। কেন না, ফাঙ্গির সেল ওয়ালে প্রচুর পরিমাণে একটা হোমোপলিস্যাকারাইড রয়েছে, ইজ দ্য পলিমার অফ NAG, N-অ্যাসিটাইল গ্লুকোজামিন, কেমিস্ট্রিতে পড়বে, যেটা তৈরি করে কাইটিন বলে একটা সাবস্টেন্স। এটা ফানজাই এবং বিভিন্ন ক্রাস্টাসিয়ান্সদের মানে ইনসেক্টদের আমরা বলবো যে বডির বাইরে থাকে আর খোলা, যেটা কি কিউটিকল বলে, সেখানে থাকে এই কাইটিনটা। মজার জায়গা হলো স্যার, কাইটিনকে ব্রেকডাউন করতে লাগে না কাইটিনেজ এনজাইম। এছাড়া লাইপেজ প্রোটিয়েজটা তো কমন, লাইপেজ প্রোটিয়েজ। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্যার প্রোক্যারিওট নিয়ে রিসার্চ করবেন না? হ্যাঁ করবো। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ারও মেমব্রেন আছে, ব্যাকটেরিয়ারও ওয়াল আছে, which is generally made up of peptidoglycan এবং লিউকোপলিস্যাকারাইড লেয়ার। তোমরা পড়বে গ্রাম পজিটিভদের ক্ষেত্রে একরকম, গ্রাম নেগেটিভদের ক্ষেত্রে একরকম। যাই হোক না কেন, এই মেমব্রেনটাকে ক্যাপচার করতে একটা এনজাইমই যথেষ্ট। গুছিয়ে নাও, যাকে বলে লাইসোজাইম।
লাইসোজাইম, বুঝে নাও, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের চোখের জলের মধ্যে প্রচুর পরিমাণে লাইসোজাইম থাকে, এই জন্যই আমরা চোখ ব্লিঙ্ক করি, মন দিয়ে বুঝবেন। এবং এটা নিজেদের অজান্তেই, এটা ইন্টেনশনালি করি না। অনেকে ইন্টেনশনালি করে, তারা কানে 2 ইঞ্চি ছেড়ে খেয়েও যায়। যারা ইন্টেনশনালি চোখকে ব্লিঙ্ক করে, পাশ দিয়ে কোনো সুন্দর কান্নিয়া যাচ্ছে, তুই চোখটাকে ব্লিঙ্ক করলি, কিন্তু তুমি যেটাকে বোঝাতে না পারো যে তুমি ওটা ইন্টেনশনালি করনি, তাহলে কানের 2 ইঞ্চি ছেড়ে তুমি খেয়ে যাবে। তো রিস্ক নিয়ে লাভ নেই। আমরা, এটা একটা রিফ্লেক্স আর্ক, আমাদের অজান্তেই হয়ে যায়, মানে রিফ্লেক্স অ্যাকশন, যেটা আমাদের অজান্তেই হয়। চোখটা আমরা ব্লিঙ্ক করি, বা চোখে কিছু পড়লেই আমরা ব্লিঙ্ক করি। যতবার করি, ওই চোখের যে সারফেসটা আমরা দেখেছি, যেটা এক্সপোজ সারফেস রয়েছে, রেটিনা এবং লেন্সের পার্টটা বলছি, ওটা ফ্ল্যাশ আউট হয়ে যায়, একবার জলেতে ধুয়ে যায়। ওই চোখের জলের মধ্যে প্রচুর পরিমাণে আছে লাইসোজাইম। এই জন্য আমাদের বাচ্চাদের বলি, জয়ী হও বা পরাজিত হও, চোখের জল কেউ ফেলবে, চোখের জলের দাম কেউ দেবে না। চোখের জলে প্রচুর লাইসোজাইম আছে, তুমি যত কষ্ট পেয়ে কাঁদবে তত লাইসোজাইম নষ্ট হবে, আর কিচ্ছু না। তাই বারবার বলছি, লাইসোজাইমকে কনজার্ভ করতে শেখো, কেউ চোখের জল ফেলবে না। নিজেদের মন মানসিকতাকে স্ট্রং করো, যাতে লড়াই করে জিততে পারো। যাবো পরের জায়গা, নেক্সট কিছু লাইসিং এনজাইম শেয়ার করলাম। এবারে যাব আমি কিছু কাটিং এনজাইম। কিছু নয়, কাটিং এনজাইম একটাই হয়, তাদের নিয়ে ডিটেলসে পড়াবোই। কাটিং এনজাইম, কাটিং এনজাইমের মধ্যে কে পড়বে? হ্যাঁ, এর মধ্যেই পড়বে, এনসিইআরটি তে রয়েছে, প্রত্যেকটা পার্ট পড়াবো। সেটা হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। বুঝিয়ে নাও, এখানে আছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, এদের নিয়ে পড়াবো বা বলবো। এটা কাটিং এনজাইম, ডিএনএ কে অসংখ্য ছোট ছোট ফ্র্যাগমেন্টসে কনভার্ট করতে পারে। নেক্সট, এবারে কার কথা বলবে? এবারে বলবো লাইসিং এনজাইম। সরি, লাইসিং হয়ে গেছে, জয়েনিং এনজাইম, যে ডিএনএ ফ্র্যাগমেন্টকে জয়েন করে দিতে পারে, জয়েনিং এনজাইম, জুড়ে দিতে পারে। নিয়ে নাও, ইজ দ্য T4 লাইগেজ। T4, আমি ফাজ ভাইরাসের কথা বলছি, বুঝিয়ে নাও। T4 লাইগেজ কি ক্ষমতা ভাবো, এটা কোনো ডিএনএ ফ্র্যাগমেন্টকে জুড়ে দিতে পারে বা লাইগেট করে দিতে পারে। তাহলে কাটিং জানলাম, জয়েনিং জানলাম, এরপরে পলিমারাইজিং এনজাইম। এরপরে বলবো পলিমারাইজিং এনজাইম। পলিমারাইজিং এনজাইমের মধ্যে এটা পড়বে ডিএনএ পলিমারেজ। এছাড়া ইউজ করা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, প্রত্যেকটারই নাম শুনেছ। এছাড়া ইউজ করা হয় ধরে নাও ট্যাক পলিমারেজ বা টাক পলিমারেজ বলে, ট্যাক পলিমারেজ ইউজ করা হতে পারে, ভেন্ট পলিমারেজ ইউজ করা হতে পারে, পিএফইউ পলিমারেজ, কোথাও। এগুলো প্রত্যেকটাই পিসিআর টেকনিকের তোমরা নাম শুনেছো, আমি পড়াবো, এনসিইআরটি তে রয়েছে। তো পিসিআর টেকনিকের দরুন থার্মোসাইক্লার বলে যে ডিভাইসটা রয়েছে, তার মধ্যে যে মাইক্রো টেস্ট টিউব গুলো প্লেসড করা হয়, তার মধ্যে পলিমারাইজিং এনজাইম হিসাবে এই তিনটের মধ্যে যে কোনো একটাকে দেওয়া হয়, খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। পিএফইউ পলিমারেজ, এই নামকরণগুলো হয়েছে, এটা কোন প্রোক্যারিওটিক সেল বা কোন ব্যাকটেরিয়াল স্ট্রেন থেকে আইসোলেট করা হয়েছে তার বেসিসে নামকরণগুলো করা হয়। তার মধ্যে ট্যাগটাই শুধু তোমাদের জানা আছে, থার্মোফিলাস অ্যাকোয়াটিকাস থেকে এক্সট্রাক্ট করা হয় ট্যাগ পলিমারেজ। ভেন্ট পলিমারেজ এক্সট্রাক্ট করা হয় থার্মোকক্কাস লিটোরালিস থেকে। পিএফইউ পলিমারেজ এক্সট্রাক্ট করা হয় পাইরোকক্কাস ফিউরিয়াস থেকে। এগুলো প্রত্যেকটাই পলিমারাইজিং এনজাইম। স্যার এই T4 লাইগেজটা কি ডিএনএ লাইগেজ? হ্যাঁ, টাইপ অফ ডিএনএ লাইগেজ, একটা টাইপ অফ, এক ধরনের ডিএনএ লাইগেজ, ডিএনএ ফ্র্যাগমেন্টকে জুড়ে দিতে পারে। দাদা, হ্যাঁ বাবা, বলছি যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আর শুধু এন্ডোনিউক্লিয়েজ বলে দুটো সেম জিনিস বোঝায় তো নাকি? না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ একটা স্পেশাল টাইপ অফ এন্ডোনিউক্লিয়েজ, পড়াবো আমি, যেটা একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে আইডেন্টিফাই করতে পারে এবং একটা স্পেসিফিক জায়গায় কাট করে, যেটাকে রেস্ট্রিকশন সাইট বলে। এটা একটা এন্ডোনিউক্লিয়েজ, কিন্তু যেমন তেমন নয়। এন্ডোনিউক্লিয়েজ র্যান্ডম কাট করতে পারে ইনসাইড দ্য ডিএনএ, বাট যদি ওটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ হয়, ও কিন্তু স্পেসিফিক কাট করে রেস্ট্রিকশন সাইটেই। তার জন্য প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আইডেন্টিফাই করার একটা দরকার আছে, রিকগনিশন সাইট বলবো বা পড়াবো। এইভাবে মাথায় রাখবে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ একটা বিশেষ ধরনের এন্ডোনিউক্লিয়েজ, দ্যাটস অল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট,
আমার আর জায়গা নেই, তোমরা নিচে নিচে কন্টিনিউ করবে। শেষ আর একটা এনজাইমের কথা বলবো, এই কটা রেসিপি আমাকে দিন, মাল মশলা দিন, আমি রান্না করি। লাস্ট, সেটার নাম হলো অ্যালকালাইন ফসফেটেজ। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা এনজাইম, আরডিটির কাজে ইউজ করা হয়। তো গুছিয়ে নেবে, অ্যালকালাইন ফসফেটেজ গুরুত্বপূর্ণ এনজাইম। আই রিপিট, আবারও বলছি, অ্যালকালাইন ফসফেটেজ এটা আরডিটির কাজেতে নামে ডেসক্রিপটিভ করে ইউজ করা হয়। তো শান্তদের কাজ কি? কাজটা খুব সিম্পল। ধর বেটা, তোর কাছে একটা প্লাজমিড ছিল, ধরে নাও, লেট অ্যাজিউম তোমার হাতে একটা প্লাজমিড আছে। তুমি এটাকে রেস্ট্রিকশন ডাইজেশন করেছো, মানে তুমি এখানে একটা কাট করেছো আর এখানে একটা কাট করেছো, মন দিয়ে রাখো, তুমি রেস্ট্রিকশন ডাইজেশন করেছো। করতে কি পেয়েছো? তাকাও ছবির দিকে, তুমি পেয়ে গেছো দুটো স্টিকি এন্ড বা কস এন্ড। না, সবসময় যে স্টিকি এন্ড বা কস এন্ডই পাবেন এই মাথার দিব্যি বা গ্যারেন্টি ওয়ারেন্টি কেউ দিতে পারে না। যদি আপনি ব্লান্ট কাট করেন তাহলে ব্লান্ট এন্ডও পেতে পারেন, কিন্তু ওটা আমি এখানেই এখনোই দেখাইনি, যখন রেস্ট্রিকশন এনজাইম পড়াবো তখন বলবো বা দেখাবো। আপাতত আমি দেখালাম যে দুটো স্টিকি এন্ড পেয়েছেন। স্যার এই দুটো স্টিকি এন্ড যে একে অন্যের সঙ্গে আবার জুড়ে যাবে না, এ মাথার দিব্যি গ্যারেন্টি ওয়ারেন্টি কি আপনি দিতে পারেন? যাদের কেটেছেন এরা তো পাশাপাশি রয়েছে, তাহলে এরা যে কাছাকাছি এসে আবার একে অন্যের আয়তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি কনসেপ্টে বিলিভ করবে না, সেটা তুমি কি করে গ্যারেন্টি ওয়ারেন্টি দিতে পারো? তো শান্তনুদা, কিন্তু জুড়ে গেলে বিপদ। এনজাইম বেশি খরচা করতে পারবো না, পৃথিবীর মহার্ঘ বস্তু। তাহলে যতক্ষণ না আমি এই গল্পটাকে, ওখানে জুড়তে পারছি, ফিট করতে পারছি, মানে লাইগেট করতে পারছি ফরেন ডিএনএ মলিকিউল, ততক্ষণ তুমি এমন কিছু একটা করো যাতে ওরা জুড়ে না যায় কোনোভাবে। স্যার এখানেই দিয়ে দেওয়া হয় অ্যালকালাইন ফসফেটেজ। ও কি করবে? এই দুটো এন্ডকে জুড়তে দেবে, মানে যতক্ষণ না এটা এই জায়গাতে লাইগেট করছে ফরেন ডিএনএ ফ্র্যাগমেন্টটা, এই দুটো সেগমেন্টকে কাটিং এন্ডে জুড়তে দেবে। পরে পড়বে 5 প্রাইম এন্ডের ডিএনএ একটা যে হাইড্রক্সিল গ্রুপ থাকে, হাইড্রক্সিল গ্রুপটাকে ফসফেটেজ ও ভ্যানিশ করে দেয় বা উড়িয়ে দেয়, এবং এর ফলে কি হয়? আর ফসফোরাইসের বন্ড ফর্মেশন হওয়া পসিবল হয় না। দেওয়াই এরা কাছাকাছি থাকলেও আর বাইন্ড করবে, বাস তখন আপনি আপনার ফরেন ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে T4 লাইগেজ দিয়ে জুড়ে দিন, তৈরি হয়ে যাবে কাইমেরিক ডিএনএ। ওই যে বলছিলাম আর প্লাজমিডের কথা বলছিলাম, রিকম্বিনেন্ট ডিএনএ। সো অ্যালকালাইন ফসফেটেজের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই এতগুলো এনজাইম মিলে একটা বায়োটেকনোলজির কাজ হয়। এইবারে আমি ঢুকে যাবো এনসিইআরটি এর পাতায়। নেক্সট যেটা রয়েছে কিছু প্রসেস, তার প্রসিডিওর এবং কেবলমাত্র প্রিন্সিপাল গুলো, কারণ এগুলো পুরোপুরি একটা প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট। এর মধ্যে অনেকগুলো প্র্যাকটিক্যাল আমরাই এমএসসি তে করেছি, যেহেতু আমার জেনেটিক স্পেশালাইজেশন ছিল, কিন্তু সবগুলো নয়, কিছু করেছি। তো সেই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে করতে এগুলো পড়াই, খুব মজার জায়গা। আমি দেখাবো কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হেল্প নিয়ে আমরা ইনসুলিন, আর্টিফিশিয়াল ইনসুলিন বা ইমিউলিন প্রস্তুত করি। মানে আরডিটির অ্যাপ্লিকেশনের জায়গাটাই আমরা দেখবো বা বুঝবো, এবং যে কিছু প্রসেস বা প্রসিডিউরের কথা বলছিলাম না, যেগুলো ফলো করতে হয়, সেগুলো কিভাবে করতে হয়, তার কিছু প্রিন্সিপাল রয়েছে, মানে কি মেকানিজমে কাজ করে, সেগুলো আমাদের জানতে হবে, সেগুলো দেখো। তো বিশান্ত, তুমি আমাদের বলছো যে কিভাবে আর্টিফিশিয়াল ইনসুলিন তৈরি করা হয় দেখাবে বা শেখাবে। বললাম হ্যাঁ রে। তো তার জন্য কিন্তু একটা জিনিস খুব মজার, প্রথমেই তোমাকে যেটা করতে হবে ইনসুলিন জিনটাকে বের করতে হবে। বললাম এ আর এমন কি কাজ? তুমি সে কি এত সহজে উড়িয়ে দিলে এমন কি কাজ? জিন কোথায় আছে জানো? আমি বলবো কোথায় আছে। একটা অর্গানিজমের, একটা সেলের, একটা নিউক্লিয়াসে, ক্রোমাটিন ফাইবারের, ডিএনএর মধ্যে আছে জিন। বাপরে বাপ! মানে তোমাকে একটা অর্গানিজম থেকে একটা সেল আইসোলেট করতে হবে, একটা সেল থেকে নিউক্লিয়াস আইসোলেট করতে হবে, নিউক্লিয়াস থেকে ডিএনএ আইসোলেট করতে হবে, মানে যেটা আমরা পড়ে নিয়েছি ক্রোমাটিন ফাইবার ফর্মে থাকে আর কি। ওখান থেকে হিস্টোন প্রোটিন গুলোকে বের করে ওই ডিএনএ ফ্র্যাগমেন্ট পাবে, ডিএনএ যে ফাইবারটা পাবেন ওই ডিএনএ থেকে, যেটাকে 2 ন্যানোমিটার ফাইবার বলা হয়ে থাকে, ওই ডিএনএ এর মধ্যে থেকে আপনাকে একটা স্পেসিফিক ফ্র্যাগমেন্ট যার মধ্যে ইনসুলিন জিন রয়েছে সেটাকে আইডেন্টিফাই করে কাট আউট করে আইসোলেট করতে হবে। হিউজ লম্বা একটা প্রসেস, খুব ধীরে ধীরে আমরা এগোবো। দেখা যাক কিভাবে করা হয়। কিচ্ছু লেখাবো, জাস্ট কিছু ছবি দেখাবো, ছবির মধ্যে দিয়ে বুঝিয়ে দেবো। আমরা শুরু করে দিই প্রসেস বা প্রসিডিওর স্টেপ। এখানেই একের পর এক এনসিইআরটির যে প্রসেস গুলোর প্রিন্সিপাল আছে আমি বুঝিয়ে দেবো বা আমরা বুঝে নেবো, এবং এমসিকিউ গুলো আলোচনা করে ডিসকাস করে নেবো। প্রথমেই যেটা বলবো সেটা হলো আইসোলেশন অফ দ্য ডিএনএ ফ্রম ফার্স্ট সেল। ফার্স্ট স্টেপটাই আমার কাছে মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ। সেটা হলো আইসোলেশন অফ ডিএনএ
ফ্রম আ সেল, একটা কোষ থেকে আগে আপনাকে ডিএনএ আইসোলেট করতে হবে। তো আচ্ছা কিভাবে করবে বা তুমি করো, আমি বললাম একটা জিনিস খুব সিম্পল, তুমি যে কোনো একটা অর্গানিজম নিয়ে নাও, তুমি একটা অর্গানিজম নিয়ে নাও, আমি বললাম স্যার এই অর্গানিজম থেকে তুমি আগে একটা ধারালো চাকু বা ছুরি থাকলে তুমি ইজিলি খানিকটা টিস্যু আইসোলেট করে নিতে পারবে টিস্যু। কিন্তু চ্যালেঞ্জিং জায়গাটা হলো যখনই তুমি অর্গানিজমের বডি থেকে টিস্যু থেকে আইসোলেট করবে, দ্যাট স্টার্ট টু ডিকম্পোজ, অর্থাৎ এনজাইমেটিক ডাইজেশন শুরু হয়ে যাবে এবং এই ডিউ টু লাইসোসোমাল ব্রেকডাউন এই টিস্যুর মধ্যে থাকা সেলগুলো মরতে শুরু করবে, মানে পুরো টিস্যুটা স্টার্ট টু ডিকম্পোজ, পচতে শুরু করবে। তাহলে কি করতে হবে, ওটাকে আপনাকে ঠিকঠাক কনজার্ভ করতে হবে যাতে ওটা নষ্ট না হয়ে যায়। তার জন্য কি করবো, একটা ছোট্ট টেস্ট টিউব নিন, মন দিয়ে বুঝো। এই টেস্ট টিউবের মধ্যে আমরা নিয়ে নিতাম আইস কোল্ড সুক্রোজ সলিউশন, মানে বরফের মতন ঠান্ডা আইস কোল্ড সুক্রোজ সলিউশন নিয়ে নিতাম, বোঝো মন দিয়ে। তার মধ্যে স্যার আমরা চুবিয়ে দিতাম বা ডুবিয়ে দিতাম ওই পিস অফ দ্য টিস্যুটা, তাই দেখো তার মধ্যে চুবিয়ে বা ডুবিয়ে দিয়েছি, ইজ দ্য পিস অফ দ্য টিস্যু। দ্যাট টেকনিক ইজ কল্ড, এই টেকনিকটার নাম আছে, এমনি এই ছবিগুলো এঁকে দেখাচ্ছি না, টেকনিক বা প্রসিডিওরের নাম শেয়ার করবো বলে। একে বলা হয় টিস্যু হোমোজিনাইজেশন, একে বলা হয় টিস্যু হোমোজিনাইজেশন, এবং এই সলিউশনটাকে বলা হয় হোমোজিনেট সমসত্ব, হোমোজিনেট। এটা সেলস অফ রেসপেক্ট একটা আইসোটনিক সলিউশন হয়, তোমরা অসমো রেগুলেশন পড়ে নিয়েছো, যাতে কোনো এন্ড অসমোসিস বা এক্সঅসমোসিস ফেনোমেনন না ঘটে, তা আইসোটনিক সলিউশন নেওয়া হয় যেটাকে হোমোজিনেট বলা হয়। এটা আইস কোল্ড সুক্রোজ নেওয়া হয়, ফলে টিস্যুগুলোর মধ্যে ওয়েল প্রিজার্ভ থাকবে, নষ্ট হবে আর পচবে না বা গলবে না। পরের জায়গাতে যাবো, খুব ভালো কথা। এবার আপনাকে যেটা করতে হবে, টিস্যু থেকে সেল আইসোলেট করতে হবে, মানে টিস্যু থেকে সেল আলাদা করতে হবে। ইয়েস, সাম টেকনিকস আর देयर, দ্যাটস কল্ড সেল ফ্র্যাকশনেশন। খালি এই টার্ম গুলো দেবো আর বুঝিয়ে দেবো ছবিয়ে। সেল ফ্র্যাকশনেশন তাকে বল, আরেকবার বলুন। কোনটা বাবা? হোমোজিনেটটা কি বললেন, আরেকবার বলুন। হোমোজিনেট বললাম, একটা আইসোটনিক সলিউশন, ওই যে আইস কোল্ড সুক্রোজ, টেকনিক্যালি এটাকে হোমোজিনেট বলা হয়, যার মধ্যে টিস্যুটা ওয়েল প্রিজার্ভ থাকে, পচবে না বা নষ্ট হবে না সেলস, কারণ এনজাইম গুলো ওই আইস কোল্ড মানে ওই কোল্ড টেম্পারেচারে রিমেইন ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, ফলে বুঝতেই পারছেন কোষগুলো ইনট্যাক্ট থাকবে দীর্ঘ সময়ের জন্য। এবার কি করবেন না, এই টিস্যু থেকে আপনাকে আইসোলেট করতে হবে সেল। কিভাবে করবেন? আগে একটা টেকনিক খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হতো, সেটা কি, সেটাকে বলা হয় মর্টার অ্যান্ড পিস্টিল টেকনিক। মন দিয়ে বুঝবে, মর্টার পিস্টিল টেকনিকে কি করা হতো, একটা পাথরের বা গ্লাসের, যেটাকে বলা হয় একটা ছোট্ট বাটি টাইপ অফ দেখতে গঠন, তোমরা কেমিস্ট্রি ল্যাবে দেখেছো, অনেক সলিড কেমিক্যালকে গুঁড়ো করার কাজে ইউজ করেছো। আর একটা ক্লাব শেপের, একটা গদার মতন দেখতে হয়, পিস্টিল বলা হয়, একটা স্ট্রাকচার আর কি, মানে এই টাইপ অফ দেখতে হয়। প্লান্টের যে পিস্টিল হয় না, এই টাইপ অফ দেখতে হয়, এই জন্য পিস্টিল বলা হয়। আর একটা এরকম পাথরের বাটির মতন অংশ থাকে, এটাকে বলা হয় মর্টার। এই মর্টারের মধ্যেই হোমোজিনেটটা টিস্যুটা নিয়ে এই পিস্টিল দিয়ে আস্তে আস্তে করে চাপ দিয়ে বা প্রেসার দিলেই টিস্যু থেকে সেলগুলো আলাদা হয়ে যায়। কিন্তু এই প্রসেসটা খুব একটা এফিসিয়েন্ট নয় বা ভরসাযোগ্য নয়, কারণ কি অ্যামাউন্টের প্রেসার দিলে সেলগুলো ঠিকঠাক থাকবে, অথচ টিস্যু থেকে সেলগুলো আইসোলেট হয়ে যাবে, সেটা রোবট পারবে, কিন্তু তুমি আমি পারবো। মানে খুব এক্সপিরিয়েন্স কোনো ভালো বায়োটেকনিশিয়ান না হলে, যারা একটা সাউন্ড প্র্যাকটিস করেছে, প্রচুর প্র্যাকটিস করেছে, তারা ছাড়া এই টেকনিকটাকে ইউজ করতে পারবে না। এটা তোমার কেমিস্ট্রি ল্যাবের সলিড কোনো কেমিক্যাল নয় যে আমি গুঁড়ো করে দিলাম, তাকে যেমন তেমন ঠুকে ধুলো হয়ে গেল, সে গল্প নয়। প্রেসার একটু কম বেশি হয়ে গেলেই প্রত্যেকটা ওই টিস্যু গুলোর মধ্যে যে সেলগুলো রয়েছে তারা র্যাপচার্ড হয়ে যাবে, থেতলে যাবে বা ফেটে যাবে, পুরো প্র্যাকটিক্যালটাই নষ্ট। বল তাহলে অন্য কোনো টেকনিক বলো। হ্যাঁ আছে তো, দ্য টেকনিক ইজ কল্ড সনিকেশন। জাস্ট গল্পের মতন করে শেয়ার করছি, মাথায় রেখেছি যেগুলো। সনিকেশন টেকনিক, আমরা কোনো সাউন্ড ভাইব্রেশন ইউজ করে, কোনো সাউন্ড ভাইব্রেশনের সাহায্যে একটা টিস্যুর মধ্যে যে সমস্ত সেলস গুলো রয়েছে তাদের সেল জাংশন গুলোকে ব্রেকডাউন করে টিস্যু থেকে সেলকে আইসোলেট করতে, সনিকেশন টেকনিক বলে। এছাড়া রয়েছে ফ্রেঞ্চ প্রেস টেকনিক। ফ্রেঞ্চ প্রেস টেকনিক, একটা কন্টেনারের মধ্যে এই হোমোজিনেটটাকে নিয়ে, যার মধ্যে টিস্যু রয়েছে, সেটাকে বাইরে থেকে পিস্টনের সাহায্যে প্রেসার প্রয়োগ করে একটা খুব ন্যারো, খুবই ন্যারো চ্যানেলের মধ্যে দিয়ে পাস করানো হয়।
এবার যখন এই ন্যারো চ্যানেলটার মধ্যে দিয়ে হোমোজিনেট কন্টেইনিং তোমার টিস্যুটা পাস করে, তখন টিস্যুটা স্কুইজড হয়ে যায়। এবার ফট করে ওই ন্যারো চ্যানেলটা ওপেন হয়ে গেছে আর একটা ব্রড কন্টেনারের মধ্যে, মানে স্ট্রাকচারটা লুকস লাইক দিস। এটা এঁকে না দেখালে একটুখানি আইডিয়া ক্লিয়ার হবে, এইবারে পরিষ্কার হয়ে যাবে। এখানে পিস্টনের সাহায্যে প্রেসার প্রয়োগ করে ওই হোমোজিনেটটাকে এই ন্যারো চ্যানেলের মধ্যে দিয়ে পাস করানো হয়। কি মজার দেখো, যখন ন্যানো চ্যানেলটার মধ্যে আছে টিস্যুটা স্কুইজড হয়ে যাবে, তখন সেল জাংশন গুলো ব্রেকডাউন হয়ে যায়, আর সেলগুলো ইনট্যাক্ট থাকে। যেই এই জায়গা থেকে নিচেতে চলে আসে, এখানে অনেকটা ব্রড স্পেস প্রেসারটা রিলিজ হয়ে যায়, তখন ওটা তো কি হয় না, বাইরে রিজিড সেল ওয়াল নেই, তাহলে যে সেলগুলো রয়েছে তারা আবার আগের জায়গায় আসার চেষ্টা করে, তখন অলরেডি ওই সেল জাংশন গুলো ব্রেকডাউন হয়ে গেছে, ফলে খুব ইজিলি টিস্যু থেকে সেলগুলো একটু একটু করে আলাদা হয়ে যায়। কি ইন্টারেস্টিং দেখো। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি, এই টেকনিক গুলোর সাহায্যে আমরা কিন্তু ইজিলি টিস্যু থেকে সেলকে আইসোলেট করতে পারি। তোরা বলবি তোমরা কোনটা ইউজ করেছিলে, এই যে হেডিংটা দিয়েছিলাম আইসোলেশন অফ দ্য ডিএনএ ফ্রম আ সেল, এই হেডিংটা আমাদের এমএসসি থার্ড সেমিস্টারের একটা 10 নম্বরের প্র্যাকটিক্যাল। তোমরা যেটা পড়ছো আমাদের কাছে বা বইয়ে পড়েছো, সেটা হাতে কলমে আমরা করেছি, এটা আমাদের এমএসসির থার্ড সেমিস্টারে আমরা ক্লাস করেছি, তার প্র্যাকটিক্যাল ছিল, 10 নম্বরের মেজর প্র্যাকটিক্যাল ছিল। তো বলবে তোমরা কি টেকনিক ইউজ করছো না, আমাদের ল্যাবে সিইউর ল্যাবেতে এত হাইফাই পদ্ধতি নেই, সর্বপ্রথম আমাদের মাথা মারতে হয়। আমরা ইউজ করেছি ডিটারজেন্ট টেকনিক, কোনো ঝামেলা নেই, রস ডিটারজেন্ট একটু দিয়ে দাও, অ্যালকালাইন হওয়ার জন্য এরা কোরোসিভ হয়। কোরোসিভ মানে যেটা কোনো কিছু ক্ষয়িয়ে দেয়, ক্ষয়কারক, কোরোসিভ বলা হয়। ওই একটু ডিটারজেন্ট দিয়ে দিলে হোমোজেনেটার মধ্যে সেল জাংশন গুলো খুব সফিস্টিকেটেড স্ট্রাকচার হয়, তো ওগুলোকে ক্ষয়িয়ে দেয়, ব্রেকডাউন হয়ে, এবং একটু পরেই দেখা যাবে যে টিস্যু থেকে খুব আস্তে 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 সেলগুলো ডিটাচড হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে। এটাকে ডিটারজেন্ট টেকনিক বলে। তাহলে তুমি যে কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারো, এবং একসঙ্গে বলা হয় তাকে সেল ফ্র্যাকশনেশন টেকনিক, তুমি টিস্যু থেকে সেলকে আইসোলেট করতে পারো। নেক্সট, শুধু স্যার সেলকে আইসোলেট করলেই হবে না, নেক্সট প্রসেস এবার আপনাকে যেটা করতে হবে, সেলটাকে ফাটাতে হবে, সেলগুলোকে ব্রেকডাউন করতে হবে। তবে স্যার সেলের মধ্যে অর্গানেলি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, আপনি পাবেন নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ রয়েছে। আমি একের পর এক সমস্যা ক্রিয়েট করছি আগে, তারপরে তার সমাধানটাকে দেখিয়ে দিয়ে এগোচ্ছি কিভাবে করবো। এটাও কি তুমি ওই মোটর পিস্টিল কোনো কিছু হাতুড়ি ছেড়ে দিয়ে ঠুকে দেবে, সেলকে ফাটাবে, মেমব্রেন ফাটাবে, ফাটিয়ে ভিতর থেকে অর্গানেলি বের করবে? নট অ্যাট অল, কোনোভাবেই সম্ভব নয়, মানে এটা একেবারেই সম্ভবপর নয়। এইভাবে বাইরে থেকে প্রেসার এক্সার্ট করে সেল মেমব্রেনকে ফাটাতে গেলেই ভিতরে যে অর্গানেলি গুলো আছে সেগুলো একদম থেতলে যাবে, পুরো নষ্ট হয়ে যাবে, পুরো সেলটাই ধ্বংস হয়ে যাবে। কি করা যায়? এমন কিছু করুন যাতে ধরি মাছ না ছুঁই পানি কনসেপ্ট হয়। আপনি টাচ করবেন না, হাত দেবেন না, মেমব্রেনটা র্যাপচার্ড হয়ে গিয়ে ফেটে গিয়ে ভিতর থেকে সমস্ত অর্গানেলি বেরিয়ে পড়বে। বায়োলজির কনসেপ্ট কাজে লাগিয়ে দিন না। আমরা প্রত্যেকেই জানি যে একটা এখানে সলিউশন নিয়ে নিই, যার নাম যদি আমরা দিয়ে দিই ডিস্টিল ওয়াটার। প্রত্যেকেই জানি ডিস্টিল ওয়াটার কিন্তু একটা হাইপোটনিক সলিউশন, যার সাই ডব্লিউ কিন্তু 0। পড়ে নিয়ে এসো, ডিস্টিল ওয়াটার কিন্তু একটা হাইপোটনিক সলিউশন, যেখানে কোনো সলিউট নেই ধরে নেওয়া হয়, একটা স্পেসিফিক অ্যাটমসফেরিক প্রেসারে এনটিপি তে বলা হয় সাই ডব্লিউ ইকুয়ালস টু 0। সাই মানে ওয়াটার পোটেনশিয়ালের কথা বলছি, সাই ডব্লিউ মানে ওয়াটার পোটেনশিয়াল 0 হয়। ডিস্টিল ওয়াটার একটা আইডিয়াল হাইপোটনিক সলিউশন। আমি বললাম তুমি তার মধ্যে প্লেসড করে দাও তোমার সেলগুলো। তোরা বলবি শান্তনু দা কার রেসপেক্টে হাইপোটনিক সলিউশন বললে কেন? সেলের মধ্যেও তো সেল ফ্যাট রয়েছে, কোষ রস রয়েছে, তার মধ্যেও তো সলভেন্ট আছে। তাহলে বাইরে আমরা দেখলাম ডিস্টিল ওয়াটারে রয়েছে, যেটা বাইরের মিডিয়ামে কনসেন্ট্রেশন অফ H2O হাই, আর সেল স্যাপের মধ্যে কনসেন্ট্রেশন অফ H2O লো, মানে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গিয়েছে। ফলে স্যার কি হবে না, এন্ড অসমোসিস অকার্স। মন দিয়ে বুঝবে, বাইরে থেকে শোষ করে ডিস্টিল ওয়াটার গুলো ঢুকতে থাকবে এই প্রত্যেক কটা সেলের মধ্যে, ফলে ভলিউম বাড়বে, ভলিউম বাড়বে, ভলিউম বাড়বে, প্রেসার বাড়বে, প্রেসার বাড়বে, প্রেসার বাড়বে, একসময় দুমফট পুরো মেমব্রেনটাই র্যাপচার্ড হয়ে যাবে, এবং সেলের মধ্যে থাকা সমস্ত অর্গানেলি গুলো উইথ সেল ফ্যাট বেরিয়ে চলে আসবে তোমার ওই সলিউশন। কি সিম্পল কনসেপ্ট, টাচ করলাম না, জাস্ট এন্ড অসমোসিস এর হেল্প নিয়ে এখানে যেটা করা হলো, যে মেকানিজমটা এখানে খাটলো, ইজ দ্য এন্ড অসমোসিস। কেন না, এই সেল স্যাপের যদি কথা ভাবি আমি, এই সেল স্যাপের কিন্তু সাই ডব্লিউ নেগেটিভ, সেল স্যাপের সাই ডব্লিউ কিন্তু নেগেটিভ। ফলে বুঝতেই পারছেন ওয়াটার অলওয়েজ মুভ করে থাকে, কি সব পড়ে নিয়ে এসো বায়োলজিতে, ফ্রম হায়ার ওয়াটার পোটেনশিয়াল টু লোয়ার ওয়াটার পোটেনশিয়াল, দ্যাট মিনস ফ্রম হায়ার কেমিক্যাল ফ্রি এনার্জি টু লোয়ার কেমিক্যাল ফ্রি এনার্জি। চ্যাপ্টারগুলো পড়ে নেবে। ট্রান্সপোর্ট ইন প্লান্ট খুব ইম্পর্টেন্ট, মজার চ্যাপ্টার, অনেক বায়োফিজিক্স এর অ্যাপ্লাইড পার্ট আছে, দেখে নেবে।
তো যাই হোক না কেন, এন্ডোস্মোসিস হবে, সেল মেমব্রেন ফেটে যাবে এবং সেল মেমব্রেনের দ্বারা ঢাকা ছিল যে অর্গানেল গুলো উইথ সেলস বাইরে বেরিয়ে চলে আসে। খুব ভালো কথা। কিন্তু স্যার এই যে টেস্ট টিউবের মধ্যে এখন আমি যে সলিউশন তখন থেকে কালেক্ট করলাম, তার মধ্যে কিন্তু মজার জিনিস হলো স্যার খিচুড়ি হয়ে আছে। খিচুড়ি মানে চাল ডালে মিশে আছে। এখানে সমস্ত প্রকারের অর্গানেল রয়েছে। একটা সেলের মধ্যে, অ্যানিমেল সেলের মধ্যে যে ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানেল হয় সমস্ত কটা রয়েছে। আমার তো সমস্ত কটাকে নিয়ে কাজ করবো না, আমার কোনো দরকার নেই। আমার চাহিদা বা প্রয়োজনের জায়গা কোনটা, সেটা হলো কেবলমাত্র নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএ থাকে। আমি ইউক্যারিওটিক সেল নিয়ে কাজ করছি। তোরা বল মিশান্তরা, এত অর্গানেলের মধ্যে থেকে তুমি নিউক্লিয়াসকে আইডেন্টিফাই করবে কিভাবে? আমার বুদ্ধিবৃত্তির কোনো প্রয়োগ করতে হবে না, মেশিন আছে করে দিবে। টেকনিক ইজ হিয়ার, দ্যাটস কল্ড, গুছিয়ে নাও, আল্ট্রা সেন্ট্রিফিউগেশন। ভেরি ইম্পর্টেন্ট, আল্ট্রা সেন্ট্রিফিউগেশন। এই টেকনিকের সাহায্যে তোমরা কোনো অর্গানেলকে প্রেসিপিটেট ফেলতে পারো। আবারও বলছি, আমরা আল্ট্রা সেন্ট্রিফিউগেশন টেকনিকের সাহায্যে কোনো অর্গানেলকে প্রেসিপিটেট ফেলতে পারি বেসড অন দেয়ার মলিকিউলার ওয়েট। মন দিয়ে বুঝবে, আল্ট্রা সেন্ট্রিফিউগেশন এমন একটা টেকনিক by means of which we can precipitate different organelles based on their molecular weight or mass. মজার জায়গা হলো স্যার, এরকম দেখতে একটা যন্ত্র থাকে, ইলেকট্রিক্যাল ডিভাইস অবভিয়াসলি, এর নাম সেন্ট্রিফিউজার। হাঁড়ির মতন দেখতে হয়, এগুলো নিয়ে আমরা কাজ করেছি ল্যাবেতে, তোমরা দেখোনি। তো এই সেন্ট্রিফিউজার যন্ত্রটার মধ্যে, হাঁড়িটার মধ্যে অনেকগুলো স্মল ক্যাভিটি থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, যে ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, প্লেস করে দেওয়া হয় মাইক্রো টেস্ট টিউব। যে টেস্ট টিউব গুলো তোমরা বায়োলজির ল্যাবেতে বা কেমিস্ট্রির ল্যাবেতে দেখেছো, এটা সেই টেস্ট টিউব নয়, তার হাফের হাফ, এগুলোকে মাইক্রো টেস্ট টিউব বলা হয়। বুঝতেই পারছো কতটা ছোট। তার মধ্যে এই সলিউশন গুলোকে নিয়ে এর মধ্যে প্লেস করে দেওয়া হয় এবং কি হয়, একটা পার্টিকুলার ভেলোসিটিতে একটা স্পেসিফিক টাইম অবধি ঘোরানো হয়। যেমন ধরে নাও 2000 ইন্টু জি আরপিএম এ, আরপিএম মূলত রোটেশন পার মিনিট। আমি যদি 10 মিনিটস ঘোরাই, এটাকে রোটর বলা হয়, সুইচ অন করলে রোটরটা বন বন করে ঘুরবে। যদি আমি 10 মিনিটস ঘোরাই, তাহলে দেখবো স্যার কি পড়বে না, এই মাইক্রো টেস্ট টিউবটার একদম তলায় যে প্রেসিপিটেটটা পড়বে, সেই প্রেসিপিটেটটার মধ্যে নিশ্চিত জানবেন আপনি পাবেন নিউক্লিয়াস। সলিউশন যদি আমি নিউক্লিয়াস না করে যদি আমি অন্য কোনো অর্গানেল পেতে চাই, স্যার খালি এই ডেটা গুলো চেঞ্জ হয়ে যাবে, মেকানিজম একই থাকবে। মানে তখন অন্য আরপিএম এ এবং বেশি বা কম সময় ধরে ঘোরাচ্ছে। নিউক্লিয়াসের যেহেতু মাস সব থেকে বেশি সেলের মধ্যে, মন দিয়ে বুঝবে, মানে তার মলিকুলার ওয়েট সব থেকে হাই, ফলে স্যার একে অল্প আরপিএম এ এবং অল্প সময় ঘোরালেই সবার আগে প্রেসিপিটেট করে যায়। তাই নিউক্লিয়াসকে ব্রেইন অফ দ্য সেল বলে, কোষের সব থেকে বড় গঠন বা স্ট্রাকচার। কিন্তু মজার জায়গা হলো স্যার, আপনি চাইছেন রাইবোজোমকে প্রেসিপিটেট করতে। বাপরে বাপ, রাইবোজোমকে সাবসেলুলার অর্গানেলি বলা। কত ছোট, কোনো আইডিয়া নেই, কারণ মেড আপ অফ প্রোটিন এবং রাইবোজোম। তার এমন কি মলিকুলার ওয়েট আছে? তুমি যদি রাইবোজোমকে আইডেন্টিফাই করতে চাও, মানে প্রেসিপিটেট ফেলতে চাও, তোমাকে 1.5 লাখ ইন্টু জিআরপিএস, ঠিকই শুনছো, মানে রোটরটা প্রত্যেক মিনিটে ঘুরবে 1.5 লক্ষ বার। 1.5 লাখ ইন্টু জিআরপিএম এ নিয়ার অ্যাবাউট 2 আওয়ার্স, 2 ঘন্টা ঘোরাতে হবে, তবে প্রেসিপিটেট পড়বে রাইবোজোম। তো বুঝতেই পারছি গল্পটা হলো সেই রকম। ধরো একটা বালতির আমি 8 বালতি জল দিয়ে ভর্তি করে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছু বড় পাথর, দিলাম ছোট নুড়ি, দিলাম কাঁকড় বা বালি এবং দিলাম কাদা। এবার আমি বললাম যে তুই হাতে বালতিটাকে নিয়ে বন বন করে ঘুরিয়ে যা, 2 ঘন্টা 2.5 ঘন্টা তুই ঘুরিয়ে যা। প্র্যাকটিক্যালি পসিবল নয়, আমার গল্পের খাতিরে কাল্পনিক ভাবে ধরে নিলাম তুমি ঘুরিয়ে যাচ্ছ এবং ঘুরিয়ে যাচ্ছ। 2.5 ঘন্টা বা 3 ঘন্টা পরে যখন তুমি থামবে, যদি তুমি একটা মেশিন হও, অদ্ভুত ভাবেই দেখতে পাবে ওই বালতির তলদেশে সবার আগে প্রেসিপিটেট পড়েছে বড় পাথর, তার উপরে প্রেসিপিটেট পড়েছে ছোট ছোট নুড়ি পাথর যেগুলো রয়েছে, তার উপরে প্রেসিপিটেট পড়বে কাঁকড় বা বালি, আর তার উপরে প্রেসিপিটেট পড়বে কাদাগুলো। মানে কাদাগুলো প্রেসিপিটেট পড়ে উপরে স্বচ্ছ তরল পেতে আরো অনেক সময় চলে। তো বুঝতেই পারছেন, যার মলিকুলার ওয়েট হাই সে তত অল্প আরপিএম এ অল্প সময় ঘোরালে প্রেসিপিটেট পড়বে, আর যার মলিকুলার ওয়েট কম তাকে অনেক বেশি আরপিএম এ বেশি সময় করে ঘোরাতে হবে, তবে প্রেসিপিটেট পড়বে। এবং কোনো চিন্তা করবেন না স্যার, কোন অর্গানেল লিখে কত আরপিএম এ কত মিনিট ঘোরালে প্রেসিপিটেট পড়ে, এটা অলরেডি এক্সপেরিমেন্টালি প্রুফ করা আছে, মানে এর প্রোটোকল বের করা আছে, তোমাকে খালি লিস্ট ধরে ধরে করতে হবে। তুমি যে অর্গানেল চাও সেই অর্গানেল লিখে প্রেসিপিটেট ফেলতে, এতটাই সিম্পল। তাহলে আমি ঘুরিয়েছি কি 2000 ইন্টু জিআরপিএম এ 10 মিনিট, তাহলে নিশ্চিত জানবেন স্যার আফটার সেন্ট্রিফিউগেশন, পরের ছবি আমার জায়গা নেই, মুছতে হবে, আমি যে মাইক্রো টেস্ট টিউবটা পাবো, সেই মাইক্রো টেস্ট টিউবের 2টো পার্ট থাকবে, মন দিয়ে বুঝো।
এক থাকবে উপরে স্বচ্ছ তরল আর নিচে থাকবে প্রেসিপিটেট। এক পাবো উপরে স্বচ্ছ তরল আফটার সেন্ট্রিফিউগেশন, আর নিচে পাবো কি একটা প্রেসিপিটেট। এদের নাম আছে, আমার আর জায়গা নেই, মুছে দিলাম। এই উপরে স্বচ্ছ তরলটাকে বলা হয় সুপার নেট্যান্ট, টেকনিক্যাল টার্ম গুলো বোঝো, একে বলা হয় সুপার নেট্যান্ট। আর নিচের যে প্রেসিপিটেটটা দেখছো একে বলা হয় পেলেট, নট প্লেট, বলা হয় পেলেট। নিশ্চিত জানবেন আপনি যে প্রোটোকল ফলো করেছেন এই পেলেটের মধ্যে আপনি নিশ্চিত ভাবেই পাবেন নিউক্লিয়াস, প্রেসিপিটেট পড়বেই পড়বে, কারণ আমরা 2000 ইন্টু জিআরপিএম এ 10 মিনিট ঘুরিয়ে যাবো। নিউক্লিয়াসকে প্রেসিপিটেট ফেলতে গেলে যে প্রোটোকল ফলো করতে হয় আপনি করেছেন, তো নিশ্চিন্তে আপনি নিউক্লিয়াস পাবেন। আমি যাবো পরের জায়গায়, নেক্সট আরেকটু বাকি আছে। এবারে কি করবেন স্যার? স্যার নিউক্লিয়াসের মধ্যে আছে ডিএনএ। দাঁড়ান, এখনো গল্প শেষ হয়নি। ডিএনএ এই নিউক্লিয়াসেরই মধ্যে রয়েছে। আপনি ওই প্লেট থেকে নিউক্লিয়াসটাকে কালেক্ট করুন, কালেক্ট করে নেক্সট ছবি তোমরা নিচে নিচে কন্টিনিউ করবে, আমার জায়গা নিয়ে আমি এইভাবে দেখাচ্ছি। ওয়ান্স এগেইন সেই বিকারে নিয়ে নিন, যে বিকারে ওয়ান্স এগেইন দিয়ে দিন ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার মানেই ইকুয়ালস টু মাথায় রাখবে একটা হাইপোটনিক সলিউশন, ওই যে বললাম যার সাইড অফ ব্লু 0। এবারে একই সেম মেকানিজম ফলো করছো, এখানে তুমি ডিস্টিল ওয়াটার দিয়ে দিয়েছো, আর এখানে তুমি দিয়ে দিয়েছো ওই প্যালেটের মধ্যে থাকা তোমার অর্গানেলিস গুলো, নিউক্লিয়াস রয়েছে তার মধ্যে। এবারে স্যার দেখবেন সেম মেকানিজম, এন্ডোস্মোসিস হবে, নিউক্লিয়ার মেমব্রেনটা ফেটে যাবে, র্যাপচার্ড হয়ে যাবে, সেম মেকানিজম, আবার এন্ডোস্মোসিস হবে। এন্ডোস্মোসিস হবে কারণ যে নিউক্লিয়ার প্লাজম রয়েছে, আমি আগেই বলেছি যে তার সাইড অফ ব্লু নেগেটিভ হয়, কারণ প্রচুর সলিউট মিশে থাকে, ওর মধ্যে ডিফারেন্ট এনজাইমস থাকে, ডিফারেন্ট প্রোটিনস থাকে, আরো অনেক কিছু সাবস্টেন্স, ডিফারেন্ট আয়নস থাকে, আমরা পড়েই নিয়েছি নিউক্লিওটাইডস থাকে। সো মজার জায়গা হলো দ্যাটস ওয়াই প্রচুর পরিমাণে সলিউট থাকে, তাহলে সাইড অফ ব্লু নেগেটিভ হবে, যত বেশি সলিউট তত সাইড অফ ব্লু নেগেটিভ হয় একটা সলিউশনে, তোমরা জানো। তো স্যার মজার জায়গা হলো এন্ডোস্মোসিস হবে, এখানেও জল ঢুকবে, ডিস্টিল ওয়াটার ঢুকবে, প্রেসার বাড়বে, মেমব্রেনটা ফেটে যাবে এবং ভিতর থেকে নিউক্লিওলাস, ক্রোম্যাটিন ফাইবার, সুতোটা সবকিছু বেরিয়ে চলে আসবে, সমস্ত এনজাইম প্রোটিন ওই সলিউশনের মধ্যে চলে আসে। মন দিয়ে বুঝবে, খুব ভালো কথা। এবার আমি কি করব স্যার? এটাকে আমি একটা টেস্ট টিউবে কালেক্ট করে নিই, মন দিয়ে বুঝবেন। এর মধ্যে একটা নিউক্লিয়াসের মধ্যে যে যে কম্পোনেন্ট গুলো থাকে প্রত্যেকটি কম্পোনেন্ট রয়েছে, প্রত্যেকটি কম্পোনেন্টের মধ্যে, কিন্তু আমার শুধু ডিএনএ নিয়ে কাজ, বাকিগুলোকে নিয়ে কোনো কাজ নেই। চাপ নেবেন না স্যার, প্রথমেই এখানে দুটো এনজাইম দিয়ে দেওয়া হয়, একটার নাম হলো আরএনএ, কারণ এই সলিউশনের মধ্যে অনেক আরএনএও এসে গেছে। ইন কেস অফ ইউক্যারিওটিক সেল আমরা জানি, আমি তোদের পড়িয়েছি যে নিউক্লিয়াসের মধ্যেই জিন ট্রান্সক্রিপশন হয়ে থাকে, তাহলে এর মধ্যে কিন্তু আমি অনেক এইচএনআরএনএ বা এমআরএনএ দেখতে পাবো। তো সেই আরএনএ গুলো কি হবে না, আরএনএ দেওয়ার ফলে নষ্ট হয়ে যায়। নেক্সট যে এনজাইম বা প্রোটিন গুলো আছে সেগুলোকে নষ্ট করতে হবে কি প্রয়োগ করে? প্রোটিয়েজ এনজাইম প্রয়োগ করে। যে প্রোটিয়েজ দিয়ে দেবেন সেই এনজাইম বা প্রোটিন গুলো নষ্ট হয়ে যায়, রইলে পড়ে কি ডিএনএ। পরের জায়গা তো বলবি শান্তনুদা, এই ডিএনএটাকে এবার প্রেসিপিটেট ফেলবো কিভাবে? কারণ মুশকিলের জায়গা হলো একটা ডিএনএ এর এমন কি মলিকুলার ওয়েট আছে, ডিএনএ এর এমন কি মলিকুলার ওয়েট আছে, এবারটাকে আমরা প্রেসিপিটেট ফেলবো কিভাবে? টেকনিক ইজ হিয়ার। ওই প্রপার্টি নিলে হবে না, এখন যে প্রপার্টির বেসিসে আপনাকে প্রেসিপিটেট ফেলতে হবে সেটা হলো ডেনসিটি। ডিএনএ হয়তো আহামরি কোনো মলিকুলার ওয়েট নেই, কিন্তু একটা স্পেসিফিক ডেনসিটি আছে। তাহলে এবারে যেটা করবেন সেটাকে বলা হয় একটা মডিফাইড টাইপ অফ সেন্ট্রিফিউগেশন, এটাকে বলা হয় ডেনসিটি গ্রেডিয়েন্ট আলট্রা সেন্ট্রিফিউগেশন, বুঝিয়ে নাও। অলসো কল্ড, অনেকেই একে ডিফারেন্সিয়াল আলট্রা সেন্ট্রিফিউগেশনও বলে। আর রিপিট আবারও বলছি, ইদার ডেনসিটি গ্রেডিয়েন্ট আলট্রা সেন্ট্রিফিউগেশন বলতে পারো, অথবা এটাকে ডিফারেন্সিয়াল আলট্রা সেন্ট্রিফিউগেশনও বলতে পারো। নেক্সট আমি যাবো পরের জায়গায়, চলো নেক্সট। একে ডিফারেন্সিয়াল আলট্রা সেন্ট্রিফিউগেশনও বলতে পারো। চলো যাই পরের জায়গায়, নেক্সট। কি করা হয় না, আগেই এই টেস্ট টিউবটার মধ্যে একটা কেমিক্যাল, নাম শোনা হি হোগা, সিজিয়াম ক্লোরাইড বলে, CaCl2। এই CaCl2 একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বানানো হয়, মানে CaCl2টাকে এর মধ্যে ঢেলে দিয়ে মিনিট 5 এটাকে ওই সেন্ট্রিফিউজারের রোটারে ঘুরিয়ে দেওয়া হয়। তাহলে কি হবে? হালকা থেকে গাঢ়, মানে লঘু থেকে ঘন, এইভাবে ওয়েল অ্যারেঞ্জড হয়ে যাবে টেস্ট টিউবের মধ্যে সিজিয়াম ক্লোরাইডটা। এর মধ্যে আপনি ঢেলে দিন আপনার ওই ডিএনএটা, এই যে ডিএনএটা টেস্ট টিউবের মধ্যে ছিল সেটাকে ঢেলে দিন এখানে। এবারে ডেনসিটি গ্রেডিয়েন্ট আলট্রা সেন্ট্রিফিউগেশন করছে, তখন কি হচ্ছে? ডিএনএটার মধ্যে দিয়ে মুভ করছে। মজার জায়গা হলো এই যে ডিএনএটার মধ্যে ঢেলেছেন, এই ডিএনএটা কিন্তু রেডিও লেভেলড,
একটা ফ্লোরোসেন্ট স্টেনের নাম লিখে নেওয়া বাবা, তার নাম হলো অ্যাক্রিডিন অরেঞ্জ। অ্যাক্রিডিন অরেঞ্জ এটা ডিএনএ কে স্টেন করতে পারে। আমি যখন জেল পড়াবো, জেলের প্যাথোলজিস্ট, তখন একটা ফ্লোরোসেন্ট স্টেনের নাম বলবো, দ্যাটস কল্ড ইটিবিআর, পাবে। তার নাম হচ্ছে ইথিডিয়াম ব্রোমাইড। ওটাও একটা ফ্লোরোসেন্ট স্টেন, এটাও একটা ফ্লোরোসেন্ট স্টেন, এর নাম অ্যাক্রিডিন অরেঞ্জ। এই অ্যাক্রিডিন অরেঞ্জ দিয়ে ডিএনএ কে অলরেডি আমি স্টেন করে রেখেছি। এবারে মজার জায়গা হলো, যখন সেন্ট্রিফিউগেশন আপনি করবেন, ডিএনএটা কি করবে? মুভ করবে। এবং মজার জায়গা হলো, মুভ করতে করতে যে জায়গার ডেনসিটিটা ডিএনএ ডেনসিটির সমান হয়ে যাবে, মানে সিজিএম ক্লোরাইডের ডেনসিটি যে জায়গাতে ডিএনএ ডেনসিটি সমান হয়ে যাবে, ওই জায়গা থেকে ফ্লুরোসেন্স এমিশন বেরোবে। আপনি বুঝতে পারবেন যে এই টেস্ট টিউবের মধ্যে কোন জায়গাতে আপনার ডিএনএটা প্রেসিপিটেট করেছে, সিজিএম ক্লোরাইডের কোন জায়গাতে আপনার ডিএনএটা প্রেসিপিটেট করেছে। আপনি ইজিলি বুঝতে পারবেন কিভাবে, না ফ্লুরোসেন্স এমিশনটাকে ডিটেক্ট করে কোন জায়গায় এমিশনটা বেরোচ্ছে আপনি ইজিলি ডিটেক্ট করতে পারবেন, সেই জায়গাতেই ডিএনএটা প্রেসিপিটেট করবে। অ্যাক্রিডিন অরেঞ্জটা বলুন, অ্যাক্রিডিন অরেঞ্জ। হ্যাঁ বাবা বলবো, অ্যাক্রিডিন অরেঞ্জ বললাম একটা ফ্লুরোসেন্স স্টেন। স্টেন এমন একটা কেমিক্যাল যেটা কোনো সাবস্টেন্সকে রঞ্জিত করে, রঙিন করে, কালার করতে সাহায্য করে। ডিএনএ কে রঙিন করতে ইউজ করা হয় দুটো কেমিক্যাল জেনারেলি, একটার নাম অ্যাক্রিডিন অরেঞ্জ, এছাড়া আমরা ইউজ করতে পারি ইথিডিয়াম ব্রোমাইড, ইটিবিআর, এছাড়া আমরা ইউজ করতে পারি সি ফ্রি এজেন্ট। পরের জায়গা নেক্সট। এছাড়া আমরা জিনসা স্টেন ইউজ করতে পারি, জিনসা দিয়েও ডিএনএ কে কালার করা যায়। যাবো পরের জায়গায় নেক্সট। তোরা বলবি শান্তনুদা খুব ভালো কথা, দাদা আমরা কি করেছি না, যে জায়গা থেকে ডিএনএটা ফ্লুরোসেন্স এমিশন দিচ্ছে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করতে পেরেছি। তাহলে বাকি হাবিজাবি পার্টগুলো ফেলে দিলে শুধু সেইটুকু পার্টি রয়ে যাবে। কিন্তু মজার জায়গা হচ্ছে এখানে কি রয়েছে, এখানে কিন্তু আপনার ওই বিটস অন এ স্ট্রিং স্ট্রাকচার রয়েছে, মানে ওই পুঁতির মালা গঠনে ডিএনএ রয়েছে। মানে এখানে কিন্তু যেটা আপনি পাবেন সেটা ক্রোমাটিন ফাইবার। মাথায় রাখবেন, চাপ নেবেন না স্যার, আপনি চাইছেন এখান থেকে হিস্টোন প্রোটিন গুলো, বিট গুলোকে বের করতে, আর একবার ডিটারজেন্ট দিয়ে দিন, যেই ডিটারজেন্ট দিয়ে দেবেন হিস্টোন প্রোটিন গুলো বেরিয়ে যাবে। এখন টেস্ট টিউবের তলদেশে পড়ে থাকবে শুধু সাদা সুতোটা, ডিএনএটা। তোমরা কেউ ডিএনএ দেখোনি, আমরা দেখেছি, তোমরা খালি বইয়ে পড়েছো। স্যার এক্সপেরিমেন্ট ফিল্ডে পরে বড় হলে দেখবে। হ্যাঁ বাবা, এক্সপেরিমেন্টে স্যার করেছিলাম একটা। কি করে করলি রে? মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে তো ডিএনএ আইসোলেশন নেই, না স্যার এক্সপেরিমেন্ট। ওয়েস্ট বেঙ্গল না, আইএসসি বোর্ডে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানে দেখতে পারো, আইএসসি বোর্ডে দেখতে পারো, মানে এসসি স্যার করে দেখিয়েছেন, তোমরা কেউ করোনি, তো দেখতে পারো। হ্যাঁ ভেরি গুড। আর এগুলো আমাদের এএসসি তে নিজেদের হাতে কলমে করতে হয়েছে, 10 নম্বরের একটা প্র্যাকটিক্যাল ছিল, মেজর প্র্যাকটিক্যাল। সো আমরা ডিটারজেন্ট দিয়ে যেতাম, হিস্টোন প্রোটিন গুলো খুলে খুলে বেরিয়ে যেত, মানে পুরো রূপকথার গল্পের মতন। কিভাবে দেখ শুরু থেকে শেষ অব্দি আমরা এলাম। পরে রইল কি শুধু ডিএনএ। এবার আমি কি করব, খুব সিম্পল, আমি এর মধ্যে দিয়ে দেবো চিল্ড ইথানল, বরফ ঠান্ডা, এর মধ্যে ঢেলে দেবো চিল্ড ইথানল। এবং কি করব, একটা গ্লাস রড এই তলদেশে ঢুকিয়ে দেবো, কাঁচের। তার চারিদিকে কি ইথানল লেগে যাবে, অদ্ভুত ব্যাপার। এরপরে যখন আমি গ্লাস রডটাকে এখান থেকে বের করব, এই দেখো ছবি, পুরো বুড়ির চুলের মতন দেখতে লাগে, সাদা ধপধপে হোয়াইটিশ ইন কালার। এই ডিএনএটা এই মাথায়, এই গায়েতে অ্যাডহেয়ার করে রয়ে যাবে, ডিএনএ গুলো আর কি অ্যাডহেয়ার করে রয়ে যাবে, একদম বুড়ির চুলের মতন দেখতে লাগে। and the technique is called, NCERT তো রয়েছে, এটাকে স্পুলিং টেকনিক বলা হয়। very IMP পলিটানে পাবে from NCERT। the technique is called স্পুলিং টেকনিক, যেখানে চিল্ড ইথানল দিয়ে একটা গ্লাস রডকে ঢুকিয়ে খুব সাবধানে বা সন্তর্পণে একটু নাড়লেই হালকা করে ওই ডিএনএ গুলো উপরে জড়িয়ে যাবে বা পেঁচিয়ে যাবে, অ্যাডহেয়ার করে যাবে। এরপরে হালকা করে ওই গ্লাস রডটাকে টেনে বের করুন, আপনার গ্লাস রডের মাথাতেই আপনি পেয়ে যাবেন ডিএনএ। That's called spooling technique, very important for Italians. দাদা চিল্ড ইথানলটা কি? চিল্ড মানে বাবান বরফের মতো ঠান্ডা, বরফ ঠান্ডা। তো স্পুলিং টেকনিকের সাহায্যে এক্সট্রাকশন করা যায়। আর একটা টেকনিকও আমরা ইউজ করেছি, যেটা তোমাদের সিলেবাসে নেই, শুনে রাখো, আমার ছেলে মেয়েদের শেয়ার করি, যেহেতু আমার সমস্ত ক্লাসে অ্যাডভান্স ক্লাস হয়। তো এটাকে বলা হয় ফিনল ক্লোরোফর্ম এক্সট্রাকশন।
না, ওটা আমি দেখাবো না, জাস্ট শুনিয়ে রাখলাম, শেয়ার করে রাখলাম, পরবর্তীকালে তোমরা যারা ডাক্তার হবে, রিসার্চ ফিল্ডে যাবে, কাজে আসবে। মানে এটা একটা টেকনিক যেটা এনসিআরটি তে বলে দিয়েছে, এমসিকিউর জায়গা করিয়েই দিল, শেয়ার করে রাখলাম। আরো অনেক টেকনিক আছে তার সাহায্যে ডিএনএ কে এখান থেকে কালেক্ট করা যায়, আইসোলেট করা যায়। যেমন একটা হলো ফিনল ক্লোরোফর্ম এক্সট্রাকশন, তার সাহায্যেও আমরা ডিএনএ কে এই টেস্ট টিউব থেকে তুলে নিতে পারি। খুব ইন্টারেস্টিং, কিন্তু ওটা স্পুলিং টেকনিক নয়, আলাদা। ওই টেকনিক তো আমাদের নেই, শেয়ার করে রাখি। তোমরা পড়লে স্পুলিং টেকনিক, এছাড়াও আমি একটা টেকনিকের কথা বললাম যেটা আমরা করেছি কম বেশি, সেটাকে ফিনল ক্লোরোফর্ম এক্সট্রাকশন বলে, সেটাও ইউজ করা যায়। বল বাবা নিশ্চিন্ত, আমরা এতক্ষণে পেয়েছি ডিএনএ, টোটাল ডিএনএ তাকে আমরা এতক্ষণে কালেক্ট করতে পেরেছি, সেল থেকে আইসোলেট করতে পেরেছি। হ্যাঁ বল। বলছিলাম দাদা, ওই যে যখন মানে নিউক্লিয়াসকে আলাদা করা হচ্ছিল সেন্ট্রিফিউজ করে, ওখানে মানে বাকি অর্গানেলি গুলো কোথায় প্রেসিপিটেট করছিল? বাকি অর্গানেলি গুলো সুপারন্যাটেন্টের মধ্যেই রয়েছে, তারা কেউ প্রেসিপিটেটই পড়বে না। কারণ আমি তো বললাম না যে প্রত্যেকটা অর্গানেলিকে প্রেসিপিটেট ফেলার জন্য একটা রোটরটাকে একটা স্পেসিফিক ভেলোসিটিতে একটা পার্টিকুলার টাইম অবধি ঘুরতে হবে। তুমি যেহেতু নিউক্লিয়াসকে প্রেসিপিটেট ফেলতে চেয়েছো, তাই সেটাকে প্রেসিপিটেট করার জন্য যে প্রোটোকল তুমি সেটাই ফলো করো। নিউক্লিয়াসকে প্রেসিপিটেট ফেলতে গেলে 2000 ইন্টু জিআরপিএম এ 10 মিনিটস করাতে হবে। তাহলে বাকি একটাও প্রেসিপিটেট করবে না, নিউক্লিয়াসে প্রেসিপিটেট করবে, বাকিটা সবাই সুপারন্যাটেন্টই রয়ে যাবে। এবার সুপারন্যাটেন্টটাকে আলগোছে ফেলে দে, রিচার প্রেসিপিটেট থেকে নিউক্লিয়াসটাকে কালেক্ট করে নিয়ে আইসোলেট করতে হবে, পিউরিফাই করতে হবে, পিউরিফাই করে নিয়ে তারপরে তুমি আবার নেক্সট স্টেপে যাও। ওকে বাবা, আজকে একটা হিউজ জায়গা আমাদের হয়ে গেল। এবার আমি ঢুকে যাবো স্টেপ 2, সেকেন্ড স্টেপ। মেনলি স্টেপ 1টা এনসিআরটি তে একটু গাত্ত রয়ে গেছে, স্টেপ 2 থেকেই এনসিআরটি তে ডিটেলস এ আলোচনা করছি, আমরাও করব বা পড়বো। 10 ইয়ার্স এমসিকিউর জায়গাগুলো দেখি। স্টেপ 2 তে কি আছে? আমি পেয়ে গেছি একটা টোটাল লেন্থ অফ দ্য ডিএনএ, মানে পুরো ডিএনএ পেয়ে গেছি, কিন্তু পুরো ডিএনএ জুড়ে তো আমার ইনসুলিন জিন নেই। আমার বাচ্চাদের আমি শেখাচ্ছি কিভাবে ইনসুলিন বা আর্টিফিশিয়াল ইনসুলিন রাদার হিমিউলিন তৈরি করা হয়। তাহলে স্পেসিফিক সেই ফ্র্যাগমেন্টটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে যেখানে ইনসুলিন জিন রয়েছে। তার জন্য কি করতে হবে? আরে অত বড় ডিএনএ কুচুমোড়া কোথায় খুঁজবো? তাকে অনেকগুলো ছোট ছোট ফ্র্যাগমেন্টটাকে ভাগ করুন। স্টেপ 2, কাটিং অফ দ্য ডিএনএ। কোথাও কাটিং অফ দ্য ডিএনএ ইনটু স্মল ফ্র্যাগমেন্টস। এরপর আমাদের যেটা করতে হবে, কাটিং অফ দ্য ডিএনএ ইনটু স্মল ফ্র্যাগমেন্টস। ডিএনএ কে অসংখ্য ছোট ছোট টুকরো বা ফ্র্যাগমেন্টে কাট করতে হবে, সেকেন্ড স্টেপ। এখানেই তোমাদের পড়াবো, বলা হয়ে থাকে রেস্ট্রিকশন ডাইজেশন, যেটা এনসিআরটি তে রয়েছে। হেল্প করে একটা এনজাইম দ্যাট ইজ কল্ড রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। মন দিয়ে বুঝবে। আজকে খুব বেশি দূর এগোবো না, শুরু করবো না, এই পার্টটা পরের দিনই ধরবো বা পড়াবো। কিন্তু আরেকটু কথা বলে রাখি, এটা বুঝতে গেলে আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো নিউক্লিয়েজ। এটা কি আগেই বলে রাখি, নিউক্লিয়াস একটা টাইপ অফ এনজাইম বা উৎসেচক, যে নিউক্লিক অ্যাসিডকে দেখলেই কাটাকুটি করে দেবে। ওর একটাই ন্যাশনাল অ্যান্থেমও জানে, নিউক্লিক অ্যাসিডের কালো হাত ভেঙে দাও, বইয়ে দাও। ওটা একটা কাঁচি, নেচার এভাবেই ওকে প্রিপেয়ার করেছে। ও যে কোনো ডিএনএ বা আরএনএ টুকরোকে দেখলেই কেটে দেবে। ডিএনএ আরএনএ এগুলো প্রত্যেকটাই এক্সাম্পল অফ নিউক্লিয়াস। কিন্তু নিউক্লিয়াস দুটো টাইপ অফ হয়, দুটো ক্লাসের হয়। কি? একটার নাম হলো এক্সোনিউক্লিয়াস, আরেকটার নাম হলো এন্ডোনিউক্লিয়াস। দুটো ধরনের হয়, এক্সোনিউক্লিয়াস এবং এন্ডোনিউক্লিয়াস। আমি আগে বলবো এক্সোনিউক্লিয়াস। বেটা, এক্সো বলে তো আউটসাইড, আর এন্ডো বলে তো ইনসাইড। মন দিয়ে বুঝবে। এক্সো মানে আউটসাইড, এন্ডো মানে ইনসাইড। আমি বললাম, ধরে নিন স্যার, এই ছিল আপনার একটা ডিএনএ। আমি একটা যে কোনো স্ট্র্যান্ড দেখাচ্ছি, এরা বোথ স্ট্র্যান্ডেই কাট করে, কিন্তু আমি একটা স্ট্র্যান্ড দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। এর ধরুন একদিকটা 3 একদিকটা 5 হবে। এক্সোনিউক্লিয়াস এমন একটা কাঁচি যে ডিএনএ কে একটা কোনো পার্টিকুলার টার্মিনাল এন্ড থেকে কাট করতে করতে মুভ করে। আবার বলছে একটা স্পেসিফিক কোনো টার্মিনাল এন্ড থেকে, সেটা হতে পারে ইদার 3 প্রাইম অর 5 প্রাইম, যে কোনো, কিন্তু একটা টার্মিনাল এন্ড থেকে কাট করে ও মুভ করতে থাকে। বলে একটু দেখাও। হ্যাঁ নিশ্চিত। যেমন ধরো নাও, প্রথম কাটটা করেছে এইখানে, ধরে নাও। তার আপনি কি পাবেন খেয়াল করে দেখুন। তার আপনি দুটো টুকরো পাবেন, এই একটা পিস, এই একটা পিস। ধরে নাও ও সেকেন্ড কাটটা করেছে এইখানে,
তাহলে আপনি কি পাবেন? আবার দুটো পিস পাবেন, এই একটা পিস, এই একটা পিস। ধরো ও তৃতীয় কার্ডটা করেছে এইখানে, কি পাবেন? আবার আপনি দুটো পিস পাবেন, এই একটা খণ্ড, এই একটা খণ্ড। মন দিয়ে বুঝুন। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। আমি 5 প্রাইম এন্ড থেকে দেখি, যেটা হতে পারতো কেউ 3 প্রাইম এন্ড থেকেও করতে পারে, সেম থিং। তাহলে এক্সোনিউক্লিয়াস এমন একটা নিউক্লিয়াস যেটা কি বললাম না, একটা স্পেসিফিক কোন টার্মিনাল এন্ড থেকে ডিএনএ কে কাট করতে করতে কাট করতে করতে মুভ করতে পারে। এবং তোমরা ডিএনএ পলিমারেজের নাম শুনেছো, ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3, এদের কিন্তু এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে। শান্তনুদাই পড়িয়েছে, একটা দুর্দান্ত চার্ট শেয়ার করেছিলাম আমি, মনে পড়ে? ইজ দ্য কম্পারেটিভ স্টাডি বিটুইন টাইপ 1, টাইপ 2, টাইপ 3। দারুণ একটা চার্ট শেয়ার করেছিলাম। ওখানে বলেছিলাম যে টাইপ 1, 2, 3 তিনজনেরই 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি রয়েছে। বাট একমাত্র এনজাইম, দ্য কর্নবার্গ এনজাইম, যাকে বলা হয় টাইপ 1 ডিএনএ পলিমারেজ, তারই একমাত্র 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি রয়েছে, গুরুদেব এনজাইম। তাই টাইপ 1 বা ডিএনএ পলিমারেজ 1 কে বলা হয় কর্নবার্গ এনজাইম। দারুণ চার্ট শেয়ার করেছিল, আমি ডিটেলস এটা পড়িয়ে এসেছিলাম। যাই হোক, এক্সোনিউক্লিয়াসের ফান্ডা ক্লিয়ার হলো। মানে আগে এক্সো এন্ডো বোঝো, তবে তুমি রেস্ট্রিকশন এন্ডোতে যেতে পারো। পরের জায়গাতে যাবো, এন্ডোনিউক্লিয়াস কি করে বেটা দেখো। এন্ডো মানে উইদিন বা ইনসাইড। ধরে নাও এটা একটা পি শব্দ ডিএনএ, এদিকটা 3 আছে, এদিকটা 5 আছে। যদি স্যার আমার নাম হয় এন্ডোনিউক্লিয়াস, এটা মানে উইদিন, আমি ডিএনএ এর মধ্যবর্তী যে কোনো স্থানে কাট করতে পারি, তাই না? ধরুন আমি প্রথম কাটটা করেছি এইখানে, মন দিয়ে দেখো, ফার্স্ট কাটটা আমি করে দিয়েছি এখানে। যেই কাট করেছি আমি কি পাবো? আমি এদিকে একটা ফ্র্যাগমেন্ট পাবো, এদিকে আর একটা ফ্র্যাগমেন্ট পাবো। দুটো খণ্ড পেয়ে গেছি, তাকাও ভালো করে। এই যে যতবারই কাটছি ডিএনএ এর মাঝখানে, র্যান্ডম কাট, এনিওয়্যার কাট করতে পারি, কিন্তু উইদিন দা ডিএনএ, কোন স্পেসিফিক টার্মিনাল এন্ডে বা সাইটে নয়। সেকেন্ড ধরো আমি কাটটা করেছি এই জায়গায়, আবার দেখুন স্যার এটাও ডিএনএ এর মাঝামাঝি মধ্যবর্তী কোন স্থানে। তফাৎটা বোঝো, একটা সিম্পল ছবির মাধ্যমে এক্সপ্লেন করা আছে। নেক্সট ধরো আমি পরবর্তী কাটটা করেছি এই জায়গাতে, আবার ডিএনএ এর মাঝখানে কোন স্থান। তাহলে এখান থেকে আবার কি পাবেন? দুটো ফ্র্যাগমেন্ট। বোঝো, মন দিয়ে বোঝো। তাহলে আশা করি এন্ডো ভার্সেস এক্সো এই ফান্ডাটা ক্লিয়ার করতে পেরেছি, মন দিয়ে বুঝবে। এন্ডোনিউক্লিয়াস ইনসাইড দ্য ডিএনএ এনিওয়্যার, যে কোনো জায়গায় র্যান্ডম কাট করতে পারে। আর এক্সোনিউক্লিয়াস ডিএনএ এর কোনো পার্টিকুলার সাইট থেকে, কোনো টার্মিনাল এন্ড থেকে কাট করে করে মুভ করতে পারে, এইটুকু জায়গা। এবারে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি? একটা স্পেশাল টাইপ অফ এন্ডোনিউক্লিয়াস, যার বিশেষ কিছু প্রপার্টি আছে, সেগুলো আলোচ্য। একটা সাসপেন্স রয়ে গেল, যেটা আমার প্রত্যেকটা ক্লাসে থাকে, সেই রহস্য ভেদ হবে পরের ক্লাস। টু বি কন্টিনিউড। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়তে থাকো, লড়তে থাকো। বাকি পার্টটা প্রিন্সিপালের পরের ক্লাসে কমপ্লিট হবে। আজকে এইটুকু, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা হ্যাঁ বাবা, বলছি যে ডিএনএ পল 1টা কি বললেন? 3 প্রাইম টু 5 প্রাইম, এটা কি বললেন? এটা তো আমি লিখিয়ে রেখেছিলাম, আমার মলিকুলার বায়োলজি ক্লাস করিসনি আর? ওটা লেখানো আছে তাই তো? একদম, মানে ওটা আমি একটা চার্ট দিয়েছিলাম, ডিএনএ পলিমার 1 to 3 এর মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি প্রত্যেকের খাতায় আছে, যেটা বলেছিলাম যে আমার ক্লাস কেউ ভুলেও মিস করবে না। ওইখানে দেখানো ছিল ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো গুছিয়ে দিয়েছিলাম একটা চার্টের মধ্যে। ওখানে বলেছিলাম টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তিনজনেরই 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে, কিন্তু একমাত্র টাইপ 1, এটা মাল্টিপল টাইমস অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সের সালের প্রশ্ন হয়ে অলরেডি এসে গেছে, যে নিচের ডিএনএ পলগুলির মধ্যে কোনটির 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে। সেটা হলো কর্নবার্গ এনজাইম, মানে একমাত্র ডিএনএ পল 1 এর। ওই চার্টের মধ্যেই পেয়ে যাবে, সব রেডি করে রেখেছি। বাকিটা তোমাদের প্র্যাকটিসের উপর, সেভাবেই কনসেপ্ট ক্লিয়ার করা আছে। ঠিক আছে, বাকিটা পরের দিন হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়তে থাকো, লড়তে থাকো। নেক্সট বাকি পার্টটা, ডায়াগ্রাম গুলো আমরা ক্লিয়ার করে নেবো। আজকে এই অবধি, থ্যাংক ইউ ভেরি মাচ।